গল্প অপ্রিয় রঙ্গনা। লেখনীতে ইশরাত জাহান ফারিয়া। চতুর্থ পর্ব। ছাদে একসময় বাহারি ফুলফলের গাছ লাগানো ছিল। বহুদিন তাদের যত্ন নেওয়া হয় না বলে অপুষ্টিতে ভুগে অনেক গাছই মরে গেছে। এর মধ্যে ঝুমুরের পছন্দের পার্পেল হার্টটাও সেই লিস্টে নিজের নাম লিখিয়েছে। পছন্দের গাছটি অযত্নে এভাবে মরে যাওয়ায় ঝুমুর খুব দুঃখ পেয়েছিল, তাই এখন প্রতিদিন বিকেলে সময় করে সেই গাছগুলোর যত্ন নেয়। পানি দেয়, মাটি নিংড়ে দেয়, আগাছা পরিষ্কার করে, ফুরফুরে হাওয়ায় কিছুক্ষণ ব্যস্ত সময় কাটায়। মন ভালো করা এ সময়টা ঝুমুরের খুব প্রিয়। তবে ও মাকে ফাঁকি দিয়ে ছাদে আসার চেষ্টা করে। মায়ের অস্তিত্ব পেলেও আর সেখানে আর পা মারায় না। এমনও কতদিন হয়েছে ঝুমুর তিনতলায় একা, তাখলিফ সানোয়ার হক বাড়িতে নেই। পাখি বেগম তাখলিফের নামে খারাপ কথা বলতো, ওকে কানপ্রা দেওয়ার জন্য কত কৌশলই না অবলম্বন করত। বাধ্য হয়ে ঝুমুর দরজা আটকে বসে থাকত। কিছুতেই খুলত না। মায়ের সাথে এরকম আচরণ করতে ওর কষ্ট হতো, তবুও না করে উপায় ছিল না। এসব অবশ্য তাখলিফ জানে না। জানলে নিশ্চয়ই খুব কষ্ট পাবে ভেবেই বলতো না ঝুমুর। এমনি এক বিকেলে ঝুমুর ছাদে পানি দেওয়ার তো অবস্থায় হঠাৎ দেখল মা ছাদে এসেছে। ঝুমুর তাকে দেখে একটু অপ্রস্তুত হলো। পাখি বেগম মেয়েকে দেখে সূক্ষ্ম নজরে তাকিয়ে রইলেন। এরপর কাছে এসে বললেন, যেই মা 10 মাস 10 দিন পেটে ধরল, সেই মারে এমনে পর কইরা দিলি। ঝুমুর চলে যেতে পা বাড়িয়েছিল। মায়ের কথা শুনে হুট করে দাঁড়িয়ে ব্যথিত গলায় বলল, আমি তো পর করে দিইনি মা। তোমরা আমায় বাধ্য করেছ। পাখি বেগম এসে মেয়ের হাত টেনে ধরলেন, কেন করছি? তোর ভালোর জন্যই তো। আমি কি তোর খারাপ চাই? তোর বাপে খারাপ চায়? না, চাও না। কিন্তু আমি যেটা চাই সেটাও তোমরা চাও না। মারে তুই এহনো দিন দুনিয়া বুঝিস না। তুই তো জানোসই পোলার কাহিনী। এর রক্ত ভালো না। তোর সাথেও খারাপই করব। মার কথা শোন ঝুমুর। আমি তো তোরে সবই কইছি, এরপরেও তুই হের লগে কেমনে থাকোস? তোর। ঝুমুরের মাথার তালু জ্বলতে শুরু করলো। একটা বাজে কথাও শুনতে চায় না সে। আর এখানে দাঁড়িয়ে থাকলে মায়ের অহেতুক বাজে কথা শুনতে হবে, সেজন্য ও ছাদ থেকে নেমে যেতে চায়। পাখি বেগম ওকে আটকাতে নিজে ওর পেছনে পেছনে নামতে থাকে, বোঝাতে থাকে, বাজে বকতে থাকে। ঝুমুর এক পর্যায়ে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে পড়ে। শুধু বলে, মা, আমি ভালো আছি, আমাকে ভালো থাকতে দাও। উনি যেই হোক, আমার সবকিছু। তুমি চাইলেও পারবে না আলাদা করতে। এটুকু বলে নেমে আসতেই দেখে তাখলিফ দরজার সামনে দাঁড়ানো। সবেমাত্র অফিস থেকে ফিরেছে। ঝুমুর আর পাখি বেগমের কথার একাংশ একটু ওর কানেও এসেছে। তবে বেশি কিছুই বুঝতে পারেনি। ঝুমুর একটু ভয় পেয়ে যায়। তড়িঘড়ি করে নেমে আসে। তাখলিফকে নিয়ে ফ্ল্যাটে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এতে একটু অবাক হয় তাখলিফ। সে পায়ের জুতা খুলতে খুলতে জিজ্ঞেস করে, কি নিয়ে তর্ক চলছিল? কিছু না। আমি তো শুনলাম ফিসফাস চলছিল তোদের মধ্যে। যেন খুব গোপন কিছু। ঝুমুর ভড়কে গেল। তবে পরক্ষণেই তা লুকিয়ে হাসার প্রচেষ্টা করে বলল, আপনি মাকে জানেন না? ওই এক কথা বলতে বলতে আমার মাথা খারাপ করে দিচ্ছে। সেটা নিয়ে মা চেঁচাচ্ছিল। এটা তো গোপন কিছু না। তাখলিফের কাছে বিশ্বাসযোগ্য না মেনে হলেও সে মেনে নিল। অহ আউ তাখলিফ বাবার সাথে বসে টিভি দেখতে দেখতে কফি খাচ্ছিল। সেই সাথে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনাও চলছিল। তখনই হঠাৎ লোডশেডিং হলো। সানোয়ার হক বিরক্ত গলায় বললেন, এই নিয়ে আজ সারাদিনে 4 বার গেল। দেশের যে কি উন্নয়ন হচ্ছে, সেটাই বুঝছি না। মেয়েটা সন্ধ্যা থেকে বসে লিখছে, এখন কিভাবে অ্যাসাইনমেন্ট শেষ করবে? তাখলিফও বিরক্তি নিয়ে বলল, করুক। এতদিন করেনি কেন? এর একটা শাস্তি হওয়া দরকার। সানোয়ার হক খ্যাঁকিয়ে ওঠে বললেন, তুই কেন করে দিলি না ওকে? আবার বড় বড় কথা বলছিস। আমি কেন করে দেব? পোড়ায় তো তোমার ভাতিজির একদম মনোযোগ থাকে না। থাকবে কি করে? সব মনোযোগ তুই নিয়েই তো বসে আছিস। বাবার কথা শুনে হকচকিয়ে গেল তাখলিফ। অপ্রস্তুত হলো। সে নিজেও জানে ঝুমুর ওর জন্য ঠিক কতটা পাগল, তাই বাবার সামনে এবার যেন একটু লজ্জায় পড়ে গেল। সানোয়ার হক ওর মনোভাব বুঝতে পেরে হালকা হাসলেন। এরপর ওঠে দরজার দিকে চলে গেলেন। পেছনে থেকে তাখলিফ ডাকলো, বাবাকে, এখন আবার কোথায় বেরুচ্ছ?
সানোয়ার সাহেব ব্যস্ত গলায় জবাব দিলেন, এই তো নিচে যাই। তাকলিফ ভ্রু কুঁচকালো। অন্ধকারে নিচে কি কাজ? ঘরেই থাকো। সানোয়ার সাহেব পায়ে জুতা পরতে পরতে হেসে বললেন, কারেন্ট গিয়ে আজ ভালোই করেছে, কাজে লাগাবো ভাবছি। লোডশেডিংয়ে চায়ের আড্ডা ভালোই জমে। ছোটবেলায় কারেন্ট গেলে সেই মজা হতো। পোড়ায় ফাঁকি দেওয়া যেত। মাচাচিদের বকাঝকা, মারধর তোয়াক্কা না করে পাড়ার ছেলেরা সবাই বেরিয়ে পড়তাম। হইহল্লা করে রাস্তায় নেমে ক্রিকেট খেলতাম, টং থেকে চা খেতাম। আহা সেই কি দিন! কতদিন এমন সময় কাটানো হয় না। তাই সাইদ আর শামসুলকে নিয়ে মতি চাচার দোকানে চা খেয়ে আসি। অবশ্য শামসু যাবে কিনা জানি না। রাগ আমার ওপর। তাও বলে দেখি। সব সময় এমন সুযোগ আসে না। তাছাড়া পরে যদি আর সুযোগ না পাই। শোন, তোকে নিলাম না বলে মন খারাপ করিস না, তুই তোর বউকে সময় দে। এটা আমাদের ভাই ব্রাদারদের আড্ডা। যাচ্ছি। তাকলিফ কিছু বলার সুযোগ পেল না। অল্প আলোয় বাবার চলে যাওয়া দেখল। আর ওর বাবা যেতেই খেয়াল করল চারপাশটা যেন আগের চেয়ে আরো বেশি অন্ধকার হয়ে গেছে, আচমকাই যেন শব্দহীন হয়ে গেছে। অদ্ভুত নীরব, বুকে কাঁপন ধরে। যেন কোথাও মানুষের অস্তিত্ব নেই, কেউ নেই। তাকলিফ কিছুক্ষণ ওভাবেই বসে রইল। এরপর মেইন ডোরটা আটকে ঘরে গেল। গিয়ে দেখল ঝুমুর অ্যাসাইনমেন্ট করাই ব্যস্ত। মোবাইলের আলো জ্বালিয়ে ভ্রু কুঁচকে এই বই, সেই বই ঘাটাঘাটি করছে ঝুমুর। বিছানায় সবকিছু ছড়িয়ে ছিটিয়ে এমনভাবে বসেছে যেন কত ব্যস্ত। এদিক ওদিক তাকানো যেন মহাপাপ। এতদিন আলসেমি করেনি, পরশু লাস্ট ডেট। এখন ওর মতি হয়েছে। তাকলিফ ওর এই কাণ্ডে বেশ বিরক্ত হলেও বউয়ের অসহায় অবস্থা তার সহ্য হল না। গিয়ে বিছানায় বসে ঝুমুরের হাত থেকে বইগুলো কেড়ে নিল। ও হকচকিয়ে উঠলেও ভয়ে কিছুই বলল না। তাকলিফ সময় নিয়ে টপিকগুলো বের করে, বুঝিয়ে দিয়ে ওকে সাহায্য করল। যেন ঝুমুরের থেকে বেশি চিন্তা ওরই। দুজনের বোঝাপড়াটা খুব ভালো। কিভাবে তা হয়েছে দুজনের কেউই জানে না। শুধু জানে একজনের কিছু হলে অন্যজনেরও বুকটা খা খা করে। তাকলিফ বেশ বোঝে ঝুমুর ওকে নিয়ে দুশ্চিন্তায় থাকে। আবার দুশ্চিন্তা থেকে যে বেশি ভয় পায় ওকে নিয়ে সেটাও বোঝে। টপিক বের করাই ব্যস্ত তাকলিফের জন্য খুব মায়া হলো ঝুমুরের। নিজের কাজেও লজ্জিত হলো সে। ওর জন্য লোকটা বেগার খাটছে। অফিস থেকে ফিরেও স্বস্তি পেল না। ঝুমুর এক পর্যায়ে ওর চুলগুলো হাত দিয়ে নেড়েচেড়ে দিল। তাকলিফ বউয়ের থেকে একটুখানি আদর পেয়ে গলে গেল যেন। কলমটা ফেলে দুহাত ছড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। কপালের ওপর থেকে চুলগুলো দুহাতে ঠেলে সরিয়ে ক্লান্ত গলায় বলল, এখানে দে। ঝুমুর একটু এগিয়ে গেল। সেখানটায় হাত বুলিয়ে দিতেই তাকলিফ খপ করে ওর হাত ধরে ফেলল। বিরক্তি নিয়ে বলল, দিতে বলেছি। ঝুমুরের কোটর থেকে চোখ বেরিয়ে আসার উপক্রম হলো, দিলাম তো। আর কি? তাকলিফ ধমক দিল। বুঝিস না? দেখিয়ে দেব। ঝুমুর এবার বুঝে গেল। কিন্তু খানিকটা লজ্জা আর একটু সংকোচের জন্য না বোঝার ভান করে বলল, কি? তাকলিফ এবার দাঁতে দাঁত চেপে বলল, নষ্ট ভাষায় বলবো। তোর ঠোঁটের ছোঁয়া, যাকে চুমু বলে জানিস সেটা। এখানে দে। কুইক। ঝুমুর ওড়না দিয়ে হাতচাপা দিল মুখে। অন্ধকারেও যেন সেটা বুঝতে পারল তাকলিফ। তাই হ্যাচকা টান দিতেই টাল সামলাতে না পেরে হুড়মুড় করে এসে পড়ল ওর বুকে। ঝুমুর লজ্জায় মিশে গিয়ে বলল, দিচ্ছি তো। এত ব্যস্ত হলে হয়? হয়। পাগল লোক। এই পাগল লোক এখন তোকে কামড়ে দেবে। ঝুমুর ভয় পেয়ে আঁতকে ওঠে বলল, এই ছাড়ুন। এসব কি বলছেন অসভ্যের মতো? মাথা টাথা গেল নাকি? দিবি কিনা বল। দিব না। দ্যাটস ফাইন। তবে আমি আমার কাজটা ঠিকই করব। কি করবেন? কামড়ে দেব। বলেই ঝুমুরকে চেপে ধরল। ও নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতেই তাকলিফ ওর গলায় কামড় বসিয়ে দিল। ঝুমুর ওকে আঁকড়ে ধরে ক্রন্দনরত সুরে বলল, এটা কি করলেন? তাকলিফ হতভম্ব হয়ে গেল ওর কান্না দেখে। ওকে ছেড়ে দিয়ে ফোনের ফ্ল্যাশ অন করে দেখতে দেখতে বলল, বেশি লেগেছে। আমি তো এত জোরেও দিইনি। ঝুমুরও আচমকা ওকে অবাক করে দিয়ে ওর ঠোঁটের পাশে কামড় বসিয়ে দিল এবং তা বেশ জোরেই। তাকলিফের খুব ব্যথা লাগলেও সেটু শব্দটিও করল না। ঝুমুর সরে আসার পর দেখল জায়গাটা কেমন লাল হয়ে গেছে। ফর্সা মুখ খানিতে এটা কি করে করতে পারল সে? কেউ দেখলে কি ভাববে তার চেয়ে বেশি খারাপ লাগলো তাকলিফের কতটা কষ্ট হয়েছে সেটা ভেবে।
ও অনুতপ্ত হয় ক্রন্দনরত অবস্থায় মাফ চাইতে চাইতে তাকলিফের মুখে অসংখ্য চুমু খেল। তাকলিফ ব্যথা ভুলে গেল বউয়ের কাণ্ড দেখে, হুহা করে হেসে বলল, মরিনি তো। এমন করছিস কেন? ঝুমুর ধমক দিল ওকে, চুপ। বেশি করেন। এখানে মরার কথা আসছে কেন? আরেকবার বললে এক্ষুনি সেলাই করে দেব মুখ। ফটর ফটর চলছে। আমার তো নাক কেটে দিলি। তা ব্যাপার না। কিন্তু তোর কি হবে? মুখ দেখাবি কি করে সবাইকে? ঝুমুর বোকা বনে গেল, কি হবে তাহলে? মানসম্মান যাবে। আর কিছু না। আমার লজ্জা লাগবে। লাগুক। পরবর্তীতে এমন করার আগে মনে থাকবে। সরি। তাকলিফ হেসে প্রসঙ্গ পাল্টে ফেলল। এই ঝুমুর, চা খাবি? করে আনছি। তোকে বলেছি যেতে। বস এখানে। আপনি কেন? আমি যাচ্ছি। না, তুই বাকি লেখাটা শেষ কর। আমার জাস্ট 5 মিনিট লাগবে। তোর ততক্ষণে হয়ে যাবে। বলে তাকলিফ রান্নাঘরে চলে গেল চা বানাতে। ঝুমুরও নিজের বাকি লেখাটুকি শেষ করে ফেলল এই সময়ের মধ্যেই। তাকলিফ চা নিয়ে ঘরে এলো। এরপর ব্যালকনিতে বসলো ওরা। পুরো শহর অন্ধকারে ঢেকে আছে। আকাশের চাঁদ আজ বেশ গোলাকার। হিমশীতল ঠান্ডা হাওয়া বইছে। ঝিঝি পোকার কর্কশ ডাকে প্রকৃতির নিস্তব্ধতা কেটেছে। বাইরে ঝোপের কাছে জোনাকির আলো। এক নিস্তব্ধ, মায়াবী, জাদুকরী সৌন্দর্যে প্রকৃতি কেমন ডুবে আছে। অন্ধকারের নিজস্ব কেমন এক ভাষা আছে। সেই ভাষায় চায়ের কাপে আচমকা তাকলিফ খুঁজে পেল অদ্ভুত মন খারাপের আকুলতা। বুকের ভেতরটা হয়ে গেল গুমোট। এত সুন্দর রাত কেমন যেন আরেকবার পাওয়া ওর কাছে দুর্বিষহ মনে হলো। অন্ধকারে সে একদৃষ্টে তাকিয়ে রইল পাশে শান্ত হয়ে বসে চায়ের কাপে যত্ন নিয়ে চুমুক দেওয়া রমণীটির পানে। যাকে ভালোবেসে প্রতিনিয়ত সে অনুভব করছে বুকভরা ব্যথা। অথচ রমণীটি ওর হৃদয়ের খুব কাছে থাকলেও সেই ব্যথার কোনো উপশম হচ্ছে না। কেন হচ্ছে না কে জানে। তাকলিফ দীর্ঘশ্বাস বের করে একসময় বলল, আমার কাছ থেকে কখনো লুকিয়ে চুরিয়ে কিছু করিস না। আমি নিতে পারবো না। সবকিছুতে ক্ষমা পেলেও এক্ষেত্রে ক্ষমা পাবি না ঝুমুর। ঝুমুর এমনই চমকে উঠল যে ওর হাতে যে গরম চা ছলকে পড়েছে তা টেরই পেল না। কম্পিত, সচকিত গলায় ও বলল, কিসের কথা বলছেন? জানি না। মনে হলো কথাটা তোকে বলা উচিত তাই বললাম। ঝুমুর স্বস্তি পেলেও ভেতরে ভেতরে একরাশ ভয় ওর বুকের ভেতরটা কামড়ে ধরল। ঢোক গিলে ছোট্ট করে বলল, হো, আমাকে নিয়ে খুব ভয় থাকিস। এর কারণ কি ঝুমুর? অনেকক্ষণ পর আবারও প্রশ্ন এলো ঝুমুরের কাছে। হাত পা ঠান্ডা হয়ে বুকের ভেতরটা ধরফর করতে লাগলো ঝুমুরের। মুখটা রক্তশূন্য হয়ে গেল। মিথ্যে বলতে কষ্ট হলো ওর। তবুও কোনোমতে বলল, কিছু না তো। সত্যি। মিথ্যে বলি আমি। অনেকক্ষণ পর উত্তর দিল ঝুমুর। ঘেমে নিয়ে একাকার হলো। তবে অন্ধকারে তা দেখতে পেল না তাকলিফ। চায়ের কাপে শেষ চুমুকটা বসিয়ে বলল, ওকে। ঝুমুর অন্ধকারে ঠাই বসে দুশ্চিন্তায় ডুবে গেল। তাকলিফ কেন অমন কথা জিজ্ঞেস করল? সে কি টের পেয়েছে কিছু? ঝুমুর ঢোক গিলে উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করল, আপনি এরকম বলছেন কেন? তাকলিফ চোখ ফেরালো ওর দিকে। অন্ধকারে মুখ দেখা না গেলেও সে মৃদু হেসে জবাব দিল, বললাম আর কি। তুই সবসময় সব সিরিয়াস হয়ে যাস, এটা তো ভালো লক্ষণ না। ঝুমুর হাঁফ ছাড়ল। কড়া গলায় বলল, আপনি ভয় পাইয়ে দিলে আমি কি করব? কোন ভুলের কেমন শোধ নেবেন তা তো আমি জানি না। তাও ঠিক। আচ্ছা, আর ভয় পাইয়ে দেওয়া কথা বলবো না। মনে থাকে যেন। থাকবে। এরপর দুজনের মধ্যে আর কথা হলো না। কৃত্রিম আলোহীন একটা রাত কেটে গেল সন্তর্পণে। মেঘহীন আকাশে আচমকা বজ্রপাত হলে যেমন হয়, নিরিবিলি বাড়ির দোতলায়ও এখন সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে। ঝিনুকের স্বামী তাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। বাড়ির সকলে তা দেখে সবাই স্তব্ধ। কি হয়েছে, কেন হয়েছে এসব কেউ জানে না। তবে আন্দাজ করতে পারছে সবাই। অহেতুক একটা কারণের জন্য একটা সংসার ভেঙে দেওয়া ঠিক কতটা যুক্তিযুক্ত তা বুঝতে পারছে না কেউ। শামসুল হক এসব কাণ্ড দেখে যখন মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের কাছে কারণ জানতে চাইলেন, তারা ইকবালকে জানিয়ে দিল, ঝিনুককে তাদের ছেলে আর চায় না। আর ছেলের চাওয়াটাই ওদের সব। তাই এখানে ওদেরও কিছু করার নেই। দায়সারা, যুক্তিহীন একটা কথা বলে তারা যোগাযোগ বন্ধ করে দিল। তবে সবার অবশ্য বুঝতে বাকি রইল না কিছু।
মূলত ঝুমুরের সাথে ঝিনুকের দেবরের বিয়ে দেওয়াকে কেন্দ্র করেই এই কাহিনী রচিত। ওই ছেলে এখনো অশান্তি করছে বিয়ের জন্য, তাই নিজেদের মানসম্মান বাঁচাতে আর সাথে বড় ছেলেকে নতুন করে বিয়ে দিতেই এসবের শুরু। সবাই ক্রুদ্ধ, হতাশ, রাগান্বিত হয়ে পড়ল। বুঝতে পারল না তাদের কি করা উচিত। পাখি বেগম তো মেয়ের সংসার ভেঙে যাওয়ায় মরা কান্না জুড়ে দিয়েছেন। শামসুল হক হতবাক নয়নে নিজের মেয়ের সংসার ভাঙার পেপারটার দিকে তাকিয়ে আছেন। তিনি বিশ্বাসই করতে পারছেন না তার ভদ্র সভ্য মেয়েটার সাথে রক্ষণশীল পরিবারের মানুষগুলো এরকম কিছু করেছে। এদিকে স্বামীর থেকে ডিভোর্স পেপার দুঃস্বপ্নেও কল্পনা করেনি ঝিনুক। বিশ্বাসই হয়নি। ওর এতদিনের সংসার, নিজের হাতে সাজানো সবকিছু। স্বামীর বাড়ির কেউ হয়তো সাপোর্টিভ ছিল না, তবুও তো সে ভালোবেসেছিল। সবাইকে মান্য করে চলত, আবদার পূরণ করত। মুখ ফুটে কোনোদিন তর্কে জড়ায়নি শুধু একটু সুখের আশায়। সেখানে কিভাবে ওরা ওকে দূরছাই করে দিল। সেজন্যই বুঝি সজীব ওকে এতদিন বাপের বাড়িতে থাকতে দিয়েছে। নিয়ে যেতে বললেও এড়িয়ে যেত, বাহানা দিত, বিরক্তি দেখাতো। ফোন করলে ধরতো না, কথা বলতে চাইতো না এজন্যই। সে তো পাগলের মতো ভালোবেসেছিল ওকে। তুচ্ছতাচ্ছিল্য, অপমান কম সহ্য করেনি। তাহলে কেন সজীব এরকম কাজ করতে পারল ওর সাথে? ও কি কোনোদিনও ভালোবাসেনি ওকে? ভালোবাসেনি। তিক্ত হলেও সত্যি ব্যাপারটা বিশ্বাস হলো না ওর। ঝিনুক দ্বিধাগ্রস্ত হয়ে ফোন করল সজীবকে। ধরল না সে, উল্টো ব্লক করে দিল। ঝিনুক দিকবিদিক হারা হয়ে নিজের ফোন, নিশিতিথির ফোন থেকে একের পর এক মেসেজ করলো, ভয়েস করলো পাগলের মতো। তবুও কাজ হলো না, সবকটা নাম্বার ব্লক করে দিল। পরে বাবার ফোন থেকে সে একবার কল করলো। অনেকবার রিং হওয়ার পর সজীব ধরল। রিসিভ হতেই ঝিনুক পাগলের মতো বলতে লাগলো, আমি সারা জীবন আপনার পায়ের কাছে পড়ে থাকবো, তবুও বলেন এসব মিথ্যা। আমাকে এক ফোঁটা শান্তি ভিক্ষা দেন। সজীব বলল, এসব সত্যি। ঝিনুকের মাথা কাজ করছে না। কেমন ভনভন করে ঘুরছে। ও কান্না আটকে বলল, আমি খুব খারাপ মেয়ে। তুমি খুবই ভালো মেয়ে ঝিনুক। তাহলে আমি আর সংসার করতে চাই না তোমার সাথে। কেন? তোমার বোন ঝুমুর সেই অশান্তির মূল কারণ। তাই ভবিষ্যতে তোমার পরিবার বা বোনের জন্য আমার পরিবারের মানসম্মান যাতে ক্ষয় না যায় তার জন্য তোমার পরিবার থেকে দূরে থাকাটাই আমাদের জন্য মঙ্গল। ঝিনুক ক্রন্দনরত স্বরে বলল, আপনি আমাকে বাড়ি নিয়ে যান দয়া করে। কথা দিচ্ছি, আমি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখব না। আপনার পরিবারের সম্মান নষ্ট হতে দেব না। এক কোণে পড়ে থাকব, সবার সব কথা সহ্য করে নেব, আপনাকে কোনো অভিযোগ করব না, একটু দয়া করুন। আমি আপনাকে ছাড়া কিভাবে থাকব? খুব ভালোবাসি আপনাকে। যার কোনো সত্যতা নেই আদৌ, সেই কারণের জন্য আপনি আমাদের সংসারটা ভেঙে দিবেন। আমার দোষটা কি? একটু বুঝুন। সম্ভব না। ক্ষমা করো। ভালো থেকো ঝিনুক। বলে ঝিনুককে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল সজীব। ঝিনুক কল ব্যাক করতে গিয়ে দেখল এই নাম্বারটাও ব্লক করে দিয়েছে সজীব। ঝিনুক ভাষাহীন হয়ে গেল। ওর অসংখ্য অনুরোধ, এত আকুতমিনতি, কাতরতা, চোখের জল কোনো কিছুই সজীবকে টলাতে পারল না। সজীব এত নিষ্ঠুর। একটু দয়া করলে কি হতো ওর? তাহলে বুঝি সত্যিই ওর প্রতি মায়া জন্মায়নি কোনোদিন। ভালোবাসেনি। উত্তর পেল না ঝিনুক। ওর এতদিনের ভালোবাসার এই প্রতিদান দিল সবাই। ব্যাপারটা সহ্য করতে না পেরে একটা সময় মূর্ছা গেল সে, বাড়িতে শুরু হলো চেঁচামেচি, কান্নাকাটি। তাকলিফ এসব কথা শুনে আচানক বনে গেল। সামান্য কারণে ডিভোর্স। তবুও বাড়ির এ দুঃসময়ে না এসে পারা যায় না। ঝুমুরকে সঙ্গে নিয়ে তাকলিফ এলো। পাখি বেগম ওদের দেখে আরো হই হই রব জুড়ে কান্নাকাটি জুড়ে দিলেন। কেউই তাকে থামাতে পারল না। তাকলিফ এসব পাত্তা না দিয়ে ইয়াসেফকে নিয়ে ডাক্তার ঔষধের ব্যবস্থা করল। সন্ধ্যার দিকে জ্ঞান ফিরল ঝিনুকের। এরপরই শুরু করলো পাগলামি, কাছে বসে ওর হাত পা ম্যাসাজ করে দিচ্ছিল ঝুমুর। আর ওকে দেখেই ক্রোধে, আক্রোশে ফেটে পড়ল ঝিনুক। আচমকা ওঠে বসেই এলোপাথারি মারতে লাগলো ঝুমুরকে। এমন ধাক্কা দিল যে খাটের কোনায় পড়ে গিয়ে কপালে প্রচণ্ড ব্যথা পেল ঝুমুর। সকলে হতভম্ব হয়ে গেল। প্রমীলা, তুষিনিশি এসে ওকে ধরে অন্য রুমে নিয়ে গেল। ঝুমুরের ওপর নিজের আক্রোশের কানাকড়িও।
মেটাতে না পেরে ঝিনুকের সবকিছু কেমন ফাঁকা ফাঁকা লাগলো। রাগে হাত পা নিষ্পিস করতে লাগলো। যতবার মনে হচ্ছে ওর সাজানো ঘরটা ভেঙে গেছে ততবারই সব সম্পর্ক অর্থহীন মনে হচ্ছে, ইচ্ছে করছে সব ধ্বংস করে দিতে। ওর মতো নিরীহ মানুষের সাথে এমনটা কেন হলো? কি কারণে? ওর কি অপরাধ ছিল? অন্য কারো জন্য কেন নিজের ঘর ভাঙল? বিনা দোষে সে কেন শাস্তি পেল? দুনিয়াটা অন্ধকার ঠেকল। কষ্টে বুক ফাটছে, চোখ ফেটে জল আসতে চাইছে। ঝিনুক কষ্ট সইতে না পেরে লাজলজ্জা ভুলে আচমকা চিৎকার করে কেঁদে উঠল। ইয়াসিফ ছুটে এসে বনকে বুকে জড়িয়ে ধরল, পাখি বেগম এটা সেটা বলে বিলাপ করে কাঁদলেন। তবে কাজ হলো না। ঝিনুক দ্বিতীয়বারের মতো আবারও জ্ঞান হারালো, এবার ওর অবস্থা খারাপ দেখে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ঝুমুর নিজের ঘরে বসে আছে। ওর মাথার এক পাশ ফুলে গেছে। হাতেও বেশ চোট লেগেছে। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে হাতে আর মাথায়। মচকে গেছে কিনা কে জানে। তুষি ওর মাথায় বরফ দিয়ে দিচ্ছে। ঝুমুরের এসবে কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। ও এখনো ঘরে আছে। বোনের আচরণে কিংকর্তব্য বিমূঢ়। ঝিনুক কি পাগল হয়ে গেছে? কেন এমন একটা কাণ্ড করলো বড় আপু? অহেতুক ওকে দেখে এমন তেড়েমেড়ে মারতে এলো কেন? ঝুমুর কিছুই বুঝতে পারল না। ও গভীর ভাবনায় ডুবে গেল। ঝিনুক যে তার স্বামীকে ভীষণ ভালোবাসতো এটা ও ভালোভাবেই জানে। আকস্মিক এই বিচ্ছেদটা মেনে নিতে না পেরেই হয়তো তার এই অবস্থা। ঝুমুরের বুক ভেঙে কান্না এলো বোনের কষ্ট দেখে। দুলাভাই ঝিনুকের সাথে কিভাবে এমন একটা কাজ করতে পারল? ঝুমুরের ভেবেই দমবন্ধ হয়ে এলো। ওর সাথে এমন হলে তো ও বাঁচবেই না। ঝুমুর খানিকক্ষণ থম মেরে বসে থাকলো। তুষি এসে ওকে জোর করে দুটো ভাতের লোকমা খাইয়ে দিল। ওকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদল ঝুমুর। তুষি ওকে সান্ত্বনা দিল, বোঝালো। ঝুমুর কান্না থামালো। একটু পর দাদি সাজেদা বেগমের ঘরে গেল। তার শরীর ভালো না। সারাদিন শুয়ে বসে কাটায়, হাঁটা চলা বন্ধ। শরীর ভীষণ দুর্বল। একা দাঁড়াতে পারেন না। ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হয়। প্রেশার ওঠানামা করতেই থাকে। এক কথায় শয্যাশায়ী। ঝুমুর দাদির ঘরে এসে দেখল বিছানায় ঠেস দিয়ে বসে বিলাপ করছেন আর চোখ মুছছেন সাজেদা বেগম। ফর্সা চেহারাটা লালবর্ণ ধারণ করেছে তার। বড় নাতনির ঘর ভাঙার সংবাদটা তাকে ভীষণ মর্মাহত করেছে। তিনি গুনগুনিয়ে কাঁদছেন। আচমকা ঝুমুরকে দেখে সাজেদা বেগমের ঠোঁটের কোণটা চওড়া হলো, তবে হাসল না। ওকে কাছে ডেকে এনে বসালেন তিনি। কতদিন পর কাছে পেয়েছে ঝুমুরটাকে। দোতলায় তো সে আসেই না। সাজেদা বেগম ওকে এটা সেটা জিজ্ঞেস করে পড়ে চোখের জল ফেলতে ফেলতে বললেন, কি হইয়া গেল রে ঝুমুর? অত ভালা মাইয়াডার সাথে অমন অবিচার আল্লাহ মানব না। এর ঠিক বিচার হইব। ঝুমুর চুপচাপ চোখের জল বিসর্জন দিচ্ছে। সাজেদা বেগম ওর হাত নিজের মুঠোয় নিয়ে বললেন, তুই কিন্তু আমার বড় পাগলটার সাথে থাকিস সব সময়। ছাড়বি না, ছাড়তে দিবিও না। দিব না। তোর মা যা শুরু করছে, তোর সংসার ভাঙতো গিয়া বড় মাইয়াডার সংসারটা ভাঙল। দেখলি তো। ঝুমুর কাঁদছিল। আচমকা এমন কথা শুনে বকা বনে গেল। ধরা গলায় প্রশ্ন করল, মা কি করল? সাজেদা বেগম তাচ্ছিল্যের হাসি হাসলেন। হুন রে বইন, বিছানাতে পইরা থাকি বইলা ভাবিস না আমার চোখও কান নাই। সবই খোলা আছে। সবই হুনি। তুই তো জানোসি ঝিনুকের শ্বশুরবাড়ি থেইকা তোর জন্যি প্রস্তাব আইছিল। ওর দেবরটা তোরে বিয়া করতে চাইছিল। এরপর তো তোর বিয়া হইয়া গেছে এই খবরে সব বন্ধ হইছিল। কিন্তু ইদানিং তুই বিবাহিত এইডা জানার পরেও এখনো ওই ছেঁড়া তোরে বিয়া করতে চায়। আর ওরে কে উস্কাইছে জানোস? তোর মা। ঝুমুর আঁতকে উঠল। ভাষাহীন হল। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল দাদির দিকে। কোনো প্রশ্ন করতে পারল না। সাজেদা বেগম নাক টেনে রয়েসয়ে বললেন, তুই বিয়াইত্তা ওইডা জানার পর ওই বাড়ির মানুষ বিয়ার আলাপ সালাপ ক্ষান্ত কইরা দেয়। তয় অনেক কথা শোনায়, অপমানও করে। ওরা পিছু হইটা গেছিল। কিন্তু তোর মা সবার অগোচরে সরাসরি ঝিনুকের দেবরের সাথে যোগাযোগ করে। ওরে বোঝায় তোর বিয়াডা বিয়া না, দুর্ঘটনা। শীঘ্রই তোর ছাড়াছাড়ি করাইব, এরপরে হের লগে বিয়া দিব। ওই ছেঁড়া তো তোর জন্যি আগেই পাগল আছিল। তোর মায়ের কথা হুইনা ওর পরিবার পিছু হাঁটলেও হে তোরে বিয়া করার লাগি পাগল এহন। মোদ্দা কথা, তোর মা ঝিনুকের দেবরের মাথাডা খাইছে।
মায়ের নামে এমন একটা খারাপ অভিযোগ শুনে বিস্ময়ের সীমা রইল না ঝুমুরের। মা তো ওকে বলতো, তাকলিফরে ছাড়, ঝিনুকের দেবরও বাদ। তোর জন্য অন্য একটা ভালো ছেলে আইনা দিমু, যার কোনো কলঙ্ক নাই, পাপ নাই, যার রক্ত, বংশ পরিচয় ভালো, যে তোরে সুখে রাখবো। তাহলে তলে তলে মা এসব করত, মিথ্যে বলতো, নিজের জেদ বজায় রাখতে মেয়েদের জীবন নিয়ে ছেলে খেলা করত। ঘৃণায় গা গুলিয়ে উঠল ঝুমুরের। সাজেদা বেগমের মেরুদণ্ডে ব্যথা হচ্ছে, তার চোখ মুখ বেদনায় নীল হয়ে গেল। প্রেসারটা বোধহয় বেড়েছে। তিনি শুতে চাইলেন। ঝুমুর নিশিকে ডাকল। নিশি এসে ঔষধ বের করে দিতেই ঝুমুর দাদিকে তা খাইয়ে দিল। দাদিকে আগে সে নিজেই ঔষধ খাওয়াতো, কিন্তু এ কটা মাসে সে সব ঔষধের নামধাম ভুলে গেছে। ঝুমুর আশ্চর্য হলো নিজের কাণ্ডে। কি করে ভুলে গেল নিজের 8 বছরের অভ্যাস, অভিজ্ঞতা। সাজেদা বেগম ঔষধ খেয়ে শুয়ে পড়তে চাইলেন। নিশি আর ঝুমুর মিলে তাকে শুইয়ে দিল। এরপর ঝুমুর তার মাথার কাছে বসে চুলে বিলি কাটতে লাগলো আর নিশি দাদির পা টিপে দিতে লাগলো। এদিকে সাজেদা বেগম নাতনিদের সেবা পেয়ে আলতো হাসলেন। দুর্বল কণ্ঠে বললেন, আমার ঝিনুকরা যেন ওসব অমানুষগুলারে ভুইলা ভালো থাহে দোয়া করি। আমার বড় নাতিটা খুব একলা, ছাড়িস না অরে ঝুমুর। তোরা সব সুখী হ। দোয়া করো দাদি। নিশি ভারমুখে ঝুমুরকে বলল, এসব যে কি হলো আপু? তুমি ঠিক আছো? ঝুমুর দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছি। ব্যথা হচ্ছে কোথাও। ভাইয়া তোমাকে না পেয়ে আমাকে ফোন করেছিল। ঔষধ রাখবে কিনা জিজ্ঞেস করছিল। তাহলে ভাইয়া এসে দিয়ে যেত। নাহ রে, মনোব্যথা হচ্ছে। মনোব্যথার ঔষধ থাকলে আনতে বলিস তোর ভাইয়াকে। ব্যাহত গলায় কথাটা বলে ঝুমুর চুপ করে বসে দাদির মাথায় হাত বুলাতে লাগলো। আর একটি কথাও বেরুলো না ওর মুখ দিয়ে। নিশি দাদির পা টিপতে টিপতে দেখতে পেল চোখের জল লুকানো ঝুমুরকে। তাকলিফ ভাইয়াকে কেমন পাগলের মতো ভালোবাসে ঝুমুর আপু। তবুও মেজমা কেন যে ওদের আলাদা করতে এত ষড়যন্ত্র করে। নিজের মেয়ের ভালো থাকাটা কেন মেনে নিতে পারছে না মেজমা, এটা বুঝে পায় না নিশি। সাজেদা বেগম ঘুমিয়ে পড়লেন। দাদি ঘুমাতেই ঝুমুর দীর্ঘশ্বাস ফেললেন। নিশির কাছে ওদিকের পরিস্থিতি জানতে চাইতে ও জানালো, ঝিনুক অতিরিক্ত কান্নাকাটি, দুশ্চিন্তায় দুর্বল হয়ে অসুস্থ হয়ে পড়েছে। ওকে আজ রাতটা ওরা হাসপাতালেই রাখবে। ইয়াসিফ, মেজো মা, মেজো চাচা ওখানেই থাকবে। সানোয়ার হক আর তাকলিফও ওখানে। ঝুমুর ছোট্ট করে বলল, আপু তুমি কথা বলবে ভাইয়ার সাথে? না। কিন্তু পরক্ষণেই বলল, বলবো। নিশি নিজের ফোন থেকে তাকলিফকে ফোন করল। রিসিভ হতেই নিশি ঝুমুরকে ফোনটা এগিয়ে দিল। ঝুমুর ওখানে বসেই ফোনটা কানে ঠেকিয়ে বলল, থাকবেন ওখানে? তাকলিফ ব্যস্ত কণ্ঠে বলল, ঝিনুকটা বেশি পাগলামি করছে, কখন কি করে বসে কে জানে। তাই আছি। আপুর জ্ঞান ফিরেছে? হ্যাঁ। তবে এখন ঘুমাচ্ছে, ইনজেকশন দেওয়া হয়েছে। ওহ, তুই কোথায়? দোতলায় নাকি তিনতলায়? দাদির কাছে। থাক তাহলে। বাবা তো এখানে। একা ফ্ল্যাটে থাকিস? না বাবু। ঝুমুর সেটা মেনে নিয়ে ভয় ভয়ে জিজ্ঞেস করল। মা রাগারাগি করেছে? আপনাকে উল্টাপাল্টা কিছু বলেনি তো? তাকলিফ হেসে ফেলল, মেয়ের চিন্তায় সব ভুলে গেছে মেজো আম্মা। কি বলবে? আমার সামনে তো কিছু বলে না, তোকে পেলেই বলে। তাই এসব নিয়ে ভাবিস না। খেয়েছিস? দুপুরে তো কিছু পেটে দিলি না। খেয়েছি। আপনি খেয়েছেন? খাবার মতো পরিস্থিতি রেখেছে তোর বোন। ঝুমুর ভার গলায় বলল, আপু খুব কষ্ট পেয়েছে। তাকলিফ হঠাৎ রেগে গেল। ওমন কাপুরুষের জন্য আবার কষ্ট? লাখে একটা মেয়ে পেয়েছিল, তার সাথে এই অন্যায়। আর ঝিনুকটা তো তোর চেয়েও গাধি, নয়তো এসব করত। ওর তো লাথি মেরে নিজেরই বেরিয়ে আসা উচিত ছিল। ওর বরটাকে সামনে পেলে শিক্ষা দিয়ে দিতাম। আমি তো কালই যাচ্ছি ইয়াসিফকে নিয়ে, এর একটা বিহিত তো করতেই হবে। আমার বোনকে ওকে ছাড়বে, ওকেই ছেড়ে আসবে ঝিনুক। ঝুমুর আঁতকে উঠল। তড়িঘড়ি করে বলল, থামুন। যা হবার হয়ে গেছে। ব্যাপারটা আর বাড়তে দিয়ে লাভ নেই। বাড়ির সবাই এমনিতেই ভেঙে পড়েছে, তার ওপর আবার ওদের রাগিয়ে দিলে ওরা যেমন লোক, আরও অহেতুক ঝামেলা করবে। তার চেয়ে যা যেমন চলছে থাকুক। এসব করলে তো ডিভোর্স আটকাবে না, আমার আপু তো আর যাচ্ছে না ও বাড়ি। তাই এসব করবেন না প্লিজ। তাকলিফ বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল,
আমার গাধীটা ভালোই পটর পটর শিখেছে দেখছি। ঝুমুর বলল, আপনি কি তাহলে গাধা? আমি ঝুমুরের বর। ও তাই। হুম। আচ্ছা রাখি, ঘুমিয়ে পড়তে বল আমার গাধীকে। ঝুমুর তার বরকে ছাড়া ঘুমায়। তাকলিফ মৃদু হেসে বলল, আজ ঘুমাতে বল। আজই? কেন? এরপরের রাতগুলো। এরপরের রাতগুলো হবে তোর ছোট্ট ঘর, বারান্দা, আলোহীন আকাশ, মহাকাশের সব নক্ষত্রদের সাথে নিয়ে। ওকে। ঘুমাতে যা এবার। ঝুমুর আপ্লুত কণ্ঠে বলল, শুভরাত্রি। হসপিটাল থেকে বাড়িতে ফেরার পর থেকে ঝিনুক ঝুমুরকে সে দুচোখে সহ্য করতে পারছে না। দেখলেই তেড়ে আসে, অশ্রাব্য ভাষা ব্যবহার করে। বাড়ির সবাই ওর আচরণ দেখে অবাক। ঝিনুক কোনোদিন কারো সাথে উঁচু গলায় যেখানে কথা বলেনি, সেখানে ওর এই রূপ মেনে নেওয়া কঠিন। মেয়ের এ অবস্থা শামসুল হক মেনে নিতে পারছেন না। ওই বাড়িতে বিয়ে দিয়ে কতটা ভুল করেছেন তা হাড়ে হাড়ে বুঝছেন। পাখি বেগম মেয়ের সাথে তাল মিলিয়ে দুবেলা বিলাপ করে কাঁদে। শামসুল সাহেবের অসহ্য লাগে। কতবার না করেছেন স্ত্রীকে। ঝিনুকের সামনে এসব কথা না তুলতে, কিন্তু পাখি বেগম সে কথা কানেই তুলেন না। মেয়ের এত ভালো ঘরে বিয়ে দিয়েছেন, সেটা ভেঙে গেছে এ নিয়ে তার দুঃখের শেষ নেই। তিনি এখন পুরোদস্তুর ঝিনুককে নিয়ে ব্যস্ত, সেজন্য ঝুমুরের মাথা খাওয়ার সময় পান না। দাদির অসুস্থতা, বনের এ পরিণতিতে মন খুব কাঁদে বলেই ঝুমুর আজকাল দোতলায় যাওয়া আসা করে। তাকলিফও মাঝে মধ্যে দাদির কাছে সময় কাটিয়ে যায়। তাকলিফ ঝুমুরের সুখী মুখ, সুখী জীবনযাপন। একে অপরকে দূরে সরতে না দেওয়া, চোখের আড়াল না করা সবকিছুই ঝিনুকের চোখের বিষে পরিণত হয়েছে। একই বাড়িতে সে কাটায় স্বামীহীন দুর্বিষহ জীবন, আর যার জন্য তার এ অবস্থা সেই ঝুমুর সুখে সংসার করছে তারই চোখের সামনে। ঝিনুকের মন ভরে যায় আক্রোশে। একদিন সন্ধ্যায় বসার ঘরে চায়ের আড্ডায় ঝুমুর নিশিতিথির সাথে কি একটা কথা বলে হাসছিল। সেটা ঝিনুক পাশের ঘর থেকে শুনতে পায়। ঝুমুরের খুশি থাকাটা অসহ্য ঠেকে ওর কাছে। সহ্য করতে না পেরে পাশের ঘর থেকে তেড়েমেড়ে আসে। চিল্লিয়ে বলে, লজ্জা করে না তোর? বনের সংসার ভেঙে আনন্দ করিস? আমি হলে তো মরে যেতাম রে। নির্লজ্জ, বেহা। ঝুমুরের মুখের হাসি মিলিয়ে গেল। চোখ ছলছল করে উঠল, বেদনার্ত কণ্ঠে বলল, আপু তুমি এটা বলতে পারলে? পারলাম। তোর জন্য, তোর মতো বেহা মেয়ের জন্য আমার ঘর ভেঙছে। তোর মরে যাওয়া উচিত। ঝুমুরের বুক ফেটে গেল। আপু? কিসের আপু? তুই আমার বোন নস। লুকিয়ে ফষ্টিনষ্টি করে বিয়ে করে সবার মাথা কাটিয়েছিস, আবার বড় গলা করিস। আপু ডাকিস? শোন, কোনো নষ্টা মেয়ে আমার বোন হতে পারে না। এরপরের কথাটা বলার আগেই ঝিনুকের গালে চড় পড়ে। ক্রোধান্বিত গলা শোনা যায়, তোর মেরুদণ্ডহীন, কাপুরুষ স্বামীর জন্য তুই নিজের বোনকে নষ্টা বলিস? এত স্পর্ধা তোর? তাকলিফ অফিস থেকে ফিরছিল। দোতলার সিঁড়িকোঠা অতিক্রম করার সময় চেঁচামেচি শুনেই সে এসেছিল। ঝুমুরকে বলা খারাপ কথাগুলো শুনে সে আশ্চর্য হয়েছে। ঝিনুকের এত সাহস হয় কি করে ওকে এসব বলার? রাগ তাই সামলাতে পারেনি। ঘরের সকলে বাকবিতণ্ডা টের পেয়ে ততক্ষণে বসার ঘরে ছুটে এসেছে। সানোয়ার সাহেবও তিনতলা থেকে এসে পড়েছেন ততক্ষণে। এদিকে ঝিনুকের কোনো হেলদোল নেই। ও গালে হাত দিয়ে দাঁড়িয়ে ফুঁসছে তখন। তাকলিফকে দেখে আর ওর মুখ থেকে এসব কথা শুনেও নিজেকে আর আটকে রাখতে পারে না। ক্রোধে, রাগে জর্জরিত হয়ে বলে, কোন সাহসে তুমি আমার স্বামীকে কাপুরুষ বলো? আমার গায়ে হাত তুলো। কে তুমি? হু আর ইউ? একটা অবৈধ, নষ্ট সন্তান হয়ে তুমি কোন অধিকারে আমাদের মাঝে ঢুকো? এই তুমি আর তোমার সতীসাধ্বী ঝুমুরের জন্য আমার ঘর ভেঙেছে, বুঝেছ? তাই তোমাদের কোনো রাইটই নেই। ঝুমুরের পুরো পৃথিবী যেন দুলে উঠল বনের কাণ্ডে। ও কোনোমতে ছুটে গিয়ে বনের পায়ে ধরে বলল, আপু প্লিজ থামো, চুপ করো। তুমি নিজের মধ্যে নেই, এসব বলো না। দোহাই লাগে। ওদিকে তাকলিফ ঝিনুকের কথা কিছুই বুঝতে পারে না। শুধু দাঁড়িয়ে দেখতে থাকে ঝুমুরের কাণ্ড। এমন করার মানে কি? তাকলিফ ভ্রু কুঁচকে তাকায়। বলে, এসব কি ঝুমুর? কিছু ন। বলে ঝুমুর মেঝে থেকে ওঠে ওর কাছে চলে আসে। হাত টেনে চলে যেতে চায়। জোর করাতে তাকলিফ রেগে যায়।
ঝুমুর ওকে বোঝানোর চেষ্টা করতে থাকলে পেছনে থেকে ঝিনুক যেন মজা পেয়েছে সেভাবেই বলল, তোর স্বামী যে দুজন নরনারীর অবৈধ লালসার ফল তা কেন লুকাচ্ছিস? ভাইয়ার তো জানার অধিকার আছে। তুই তো ওর স্ত্রী। সব জেনেও অমন চুপ থাকবি? ঠকাবি তোর প্রাণের প্রিয় পুরুষকে। ঝুমুর ঘৃণাভরা চোখে বোনের দিকে তাকায়। তাকলিফ যেন কিছু শুনতে পাচ্ছে না। আচমকা কানে কি হলো ও বুঝল না। ছোট বোনের কথাগুলো এমন শোনাচ্ছে কেন? ও এসব ভুলভাল কি বকছে? তাকলিফ কপালে ভাঁজ ফেলে ঝিনুককে জিজ্ঞেস করল, কি বলছিস? ঝিনুক শক্ত গলা। তাচ্ছিল্য মিশে আছে যেন। তুমি যাকে মা জানো সে তোমার জন্মদাত্রী নয়, তুমি যাকে বাবা জানো সে তোমার জন্মদাতা নয়। তুমি একটা অবৈধ সন্তান, যাকে দিনের পর দিন মাথায় তুলে রেখেছে নিরিবিলি বাড়ির মানুষগুলো। পরোক্ষভাবে যার জন্য আমার সংসার ভেঙেছে। অথচ সে নামক তুমিটা আমাদের কেউ না, এ বাড়ির কেউ না। তাকলিফ বাবার দিকে তাকায়। সানোয়ার হক বিস্ময় নিয়ে তাকিয়ে আছেন ঝিনুকের দিকে। ওই কথা কিভাবে জানলো? কে বলল ওকে এসব? পাখি বেগম মনে মনে হাসলেন। তার শান্তি লাগলো। এমন সময় শামসুল হক অভাবনীয় এক কাজ করে বসলেন। আচমকা ঝিনুকের দুই গালে ঠাটিয়ে চড় মারলেন। ও লুটিয়ে পড়ল মেঝেতে। শামসুল হক পাখি বেগমকে হুঙ্কার দিয়ে বললেন, আমার কথার অমান্য করলে তুমি? এত সাহস তোমার? পাখি বেগম স্বামীর এমন রূপ দেখে বাকহারা হয়ে গেলেন। কথা ছিল এটাই যে এই গোপন কথাটি ওরা বাদে আর কেউ জানবে না। তাকলিফ যে এ বাড়ির কেউ না সেটা শুধুমাত্র এ বাড়ির বয়োজ্যেষ্ঠরা আর সে জানবে। এমনকি ছোট বউ প্রমীলা পর্যন্ত তাকলিফের পরিচয় জানবে না। অথচ অথচ আজ সবাই জেনে গেল। শামসুল হক তো আর জানেন না তার স্ত্রী এই কথাটি ঝুমুরকে বলেছেন। আর ওর সংসার ভাঙার জন্য ঝিনুককেও বলেছেন। পাখি বেগম ভীত হয়ে পড়লেন। তাকলিফ শুধু তার বাবার দিকে চেয়ে আছে। এই দোতলায়, এই বসার ঘরে, যেন এই পৃথিবীতে যেন আর কারো অস্তিত্ব এই মুহূর্তে নেই। তাকলিফ নিজের পায়ের তলায় মাটি খুঁজে পেল না। মাটি কি কাঁপছে? তার এই 28 বছরের দীর্ঘ এই জীবনটার পুরো অস্তিত্ব কি মিথ্যে? না হলে বাবার চোখের ভাষা এমন অচেনা কেন? তাকলিফ অস্ফুট স্বরে প্রশ্ন করল, আমি যাকে বাবা বলে জানি সে আমার বাবা নয়। সানোয়ার হক উত্তর দিতে পারলেন না। তার বুকের ভেতরটা কেমন কাঁপছে। তিনি মেঝেতে বসে পড়লেন গা ছেড়ে। ইয়াসিফ আর সাইদ হক এসে তাকে ধরলেন। এদিকে বাড়ির সকলে বিস্ময়ে হতবাক হয়ে বোবা বনে গেলেন। এদিকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা তাকলিফের রক্তচক্ষু দেখেই ঝুমুরের হাত পা শীতল হয়ে এলো। ভয়ে গলা দিয়ে শব্দ বেরুচ্ছে না। একঘর মানুষকে তোয়াক্কা না করেই সে তাকলিফকে জড়িয়ে ধরল শক্ত করে। তাকলিফ ওকে না ছাড়িয়ে ঠান্ডা গলায় বলল, আমার অস্তিত্ব লুকানোর শাস্তি পাবি ঝুমুর। ঝুমুরের চোখ টলমল করে উঠল। মানুষটা কতটা আঘাত পেয়েছে তা ঠাহর করতে পেরেই ওর দুচোখ অন্ধকার হয়ে এলো। বুকের ভেতরটা ধরাস ধরাস করতে লাগলো। আচ্ছা, তাকলিফের কি কষ্ট হচ্ছে? ও কেন বুঝতে পারছে না? মন পড়তে পারছে না? এত কেন ভয় হচ্ছে? কিছু মানুষের জন্ম ভুল। এই ভুল মানুষগুলোকে পৃথিবীর মুখ দেখতে হয় কারো কারো ক্ষণিকের মোহ বা লালসা মেটানোর মাসুল দিতে। জন্মের পর তাদেরকে দেখতে হয় পৃথিবীর এক নিষ্ঠুর রূপ। তারা পাশে পায় না কাউকে। এমনকি জন্মদাতাদাত্রীও নয়। তারা নিজের সন্তানকে সমাজের সামনে আনতে ভয় পায়, স্বীকৃতি দিতে অস্বীকার করে। নিজেদের নিষ্পাপ, নিষ্কুলস প্রমাণ করতে তারা নিজের অস্তিত্বে বেড়ে ওঠা ছোট্ট একদলা মাংসপিণ্ডকে হত্যা করতে পিছু হাঁটে না। আবার কখনো ভ্রূণটির আগমনী খবরে বিলম্ব হলে তারা নিরুপায় হয়ে বেছে নেয় অন্য কোনো ঘৃণিত পথ। সবটাই নিজেদের স্বার্থে, সমাজ পরিবারের কাছে নিজেদের পাপমুক্ত প্রমাণ করার চরিতার্থে। অথচ আদৌ কি তারা পাপমুক্ত হয়? মনের ভেতরটা কি কখনো তাদের কাঁপে না, বিবেকের দংশন হয় না? কে জানে। কারো হয়তো হয়, কারো না। যাদের হয় না তারাই নিজেদের অস্তিত্বের অংশকে জন্ম দিয়ে মেরে ফেলতে চায় বা পলিথিনে মুড়িয়ে ডাস্টবিনে রেখে যায়। কেউ বা আবার অন্যকে দান করে, কেউ বা বিক্রি করে। সবশেষে পাপীগুলোর নিষ্পাপ পবিত্র সন্তানগুলোকে বেড়ে উঠতে হয় অনাদরে, অবহেলায়, এতিমখানায় বা অন্য কারো আঁচলের ছায়ায়, আগাগোড়া মিথ্যে পরিচয়। তাকলিফের ক্ষেত্রে অবশ্য তা হয়নি, তার কুমারী মা আলিফা স্বেচ্ছায় তাকে জন্ম দিয়েছিল।
তমালিকা ছিল নিঃসন্তান, বিয়ের 2 বছরের মাথায় এক দুর্ঘটনায় সে তার মাতৃত্বের ক্ষমতা হারায়। জীবনের মানে ভুলে যাওয়া সেই তমালিকাকে স্বেচ্ছায় নিজের সন্তানকে তুলে দিয়েছিল আলিফা। ভরিয়ে দিয়েছিল তার কোল, দিয়েছিল মাতৃত্বের সুখ। এরপর এরপর নিজ সন্তানকে প্রিয় বান্ধবীর হাতে তুলে দিয়ে এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিল ইন্টারনর্ত ডা হালিফা খানুম। শত চেষ্টা করেও আটকাতে পারেনি তমালিকা তাকে। সে সময় আলিফাকে পতিতার সাথে তুলনা করে বাড়ি থেকে বের করে দেয় তার পরিবার। সমাজও তাকে ত্যাগ করেছিল। সেই অপমান, লাঞ্ছনা সহ্য হয়নি আলিফার, তাই মৃত্যুকেই বেছে নিয়েছিল স্বেচ্ছায়। তমালিকা অবশ্য কখনো জানতে পারেনি আলিফাকে স্বপ্ন দেখিয়ে, শত শত আকাঙ্ক্ষায় ভাসিয়ে, তাকে সর্বশান্ত করে, ভুল বুঝিয়ে, কলঙ্কিত করে মৃত্যুবরণে বাধ্য করা ডাক্তার মাহমুদ এখন কেমন আছে। আমেরিকায় পাড়ি জমানো সেই বিশ্বাসঘাতক লোকটা কি নিজে কখনো সুখী হতে পেরেছিল একটা নিষ্পাপ মেয়ের মৃত্যুর কারণ হয়ে? এত কেয়ারিং, ভালোবাসা কি শুধুমাত্র নিছকই ছলনা ছিল? ভেবে পাননি তমালিকা। ডাক্তার মাহমুদ ছিল তমালিকা আর আলিফার সিনিয়র ব্যক্তিত্ব। সেই সাথে প্রভাবশালী, রাজনৈতিক পরিবারের সন্তান। 28 বছর আগে মধ্যবিত্ত ঘরের আলিফার কখনো সাহস হয়নি তার অন্যায়ের বিরুদ্ধে কিছু করতে। তাই জীবনের কাছে হেরে গিয়েছে সে, তবে নিজের সত্যি ভালোবাসার ফলটিকে রেখে গেছে এই পৃথিবীতে। কিন্তু তাতে কি? নিজের জন্মদাতাদাত্রীর ব্যভিচারের পাপের অভিশাপেই কিনা কে জানে, অজান্তেই তাকলিফের দ্বারা অনেকগুলো পাপ ঘটে গেল। যেই তমালিকা বুকে ধরে 17টা বছর লালন পালন করল তারই মৃত্যুর কারণ হলো তাকলিফ। অতীতের সেই পুরনো ঘটনার বিবৃতি দিয়ে পাখি বেগম থামলেন। বাড়ির সবাই থমকে গেল। ইয়াসিফ ভারাক্রান্ত নয়নে মায়ের দিকে চাইল। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। শামসুল হক স্ত্রীর ধৃষ্টতা সহ্য করতে না পেরে স্ত্রীকে থাপ্পড় মেরে, তার ওপর চোটপাট চালিয়ে রেগে বাড়ি থেকে বেরিয়ে গেছেন। তিনি বেরিয়ে যাওয়ায় পাখি বেগম অবশ্য স্বস্তিই পেলেন। কতক্ষণ আর রেগে থাকবে? ঠিকই ফিরে আসবে। পাখি বেগম তাকে বুঝিয়ে বললে নিশ্চয়ই আর রেগে থাকবে না তাদের মামের উপর। উফ, আরো আগে জানলে তো ঝিনুককেই ব্যবহার করতেন তিনি। সবকিছু এবার তার ইশারা মতোই হচ্ছে। বারংবার মনে হয় এসব কোনো দুঃস্বপ্ন। ঘুম ভাঙলেই দেখবে সব মিথ্যা, ঝিনুকের বলা সব কথা মিথ্যা। কিন্তু তা হয় না। বাবাকে তাকলিফ আহত স্বরে আবারও প্রশ্নবাণে জর্জরিত করে, তুমি কেন কিছু বলছো না? চুপ করে আছো কেন? তাহলে কি সবকিছু সত্যি ধরে নেব? 7 বছরের সেই তাকলিফ ভুল ছিল না। মেজো আম্মা তখনও এবং আজকেও ভুল বলেনি আমায়। উল্টো তোমরাই আমাকে ভুল বুঝিয়েছিলে। এত বছর তাহলে আমি মিথ্যে সম্পর্কে থেকেছি। কেন করলে এরকম? কে বলেছিল আমাকে এত দয়া করতে? আমি তো চাইনি। সানোয়ার সাহেবের মনে পড়ে তাকলিফের ছোটবেলার একটি ঘটনা। সেবার ঈদুল ফিতরের পরদিন বাড়িতে অনেক মেহমান এসেছিল। সঙ্গে এসেছিল তাদের বাচ্চা কাচ্চাও। তাকলিফ সবার সঙ্গেই মিশেছে ভালোভাবে। সবার থেকে বেশি সালামিও পেয়েছিল। এ নিয়ে ছেলেটা অনেক খুশি ছিল। কিন্তু হঠাৎই ও নিরুদ্দেশ হয়ে গেল, কোথাও খুঁজে পাওয়া গেল না। তমালিকা বারবার ছেলের শোকে জ্ঞান হারান, সানোয়ার সাহেবও দিশেহারা। সবাই মিলে খোঁজাখুঁজি করেও যখন পাওয়া গেল না তখন থানায় জিডি করা হলো। এর মধ্যে এক বাচ্চা জানল পাখি বেগম তাকলিফকে বলেছে ওকে ব্রিজের নিচ থেকে কুড়িয়ে এনেছে, তমালিকা ওর মা নয়। সেজন্যই বাবা মায়ের সাথে তাকলিফের চেহারার কোনো মিল নেই। এসব জেনে শামসুল হক স্ত্রীকে প্রচণ্ড বকাঝকা করলে পাখি বেগম মজা করে বলেছেন বলে ব্যাপারটি ধামাচাপা দিয়ে দেন। কেউ আর কিছু বলে না তাকে। পরে রাত 12টার দিকে তাকলিফকে পাওয়া গেল পাশের এলাকার রেল স্টেশনে। এ নিয়ে কত হইচই। তাকলিফ রাগে, অভিমানে কিছুতেই বাড়ি ফিরতে চাইছিল না। পরে তমালিকা বুঝিয়ে সুঝিয়ে কান্নাকাটি করে ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। তাকলিফ শুধু শক্ত গলায় মাকে জিজ্ঞেস করেছিল, তোমরাই আমার আসল বাবা মা। তাহলে তোমাদের সঙ্গে আমার চেহারার কোনো মিল নেই কেন? তমালিকা সেদিন বুঝো দিয়ে 7 বছরের তাকলিফকে সামলিয়েছিল। সেদিনের ছোট্ট তাকলিফের চোখে সানোয়ার হক দেখেছিলেন অনুরাগ, অবিশ্বাস এবং ছেড়ে যাবার প্রবণতা। মনে পড়তেই সানোয়ার সাহেব দুর্বল বোধ করলেন। তিনি তো হাসিখুশি বেঁচে থাকার চেষ্টা করেন এ ছেলেটির জন্যই। তাহলে
কেন এতদিন পর এসব সামনে এলো? কেন একজন বাবাকে ছেলের কাছে মিথ্যেবাদী প্রমাণিত করল? সানোয়ার সাহেবের মুখ পাণ্ডুর্বর্ণ ধারণ করল। ছেলের অসংখ্য প্রশ্নের উত্তর জানা থাকলেও তা গলা দিয়ে কিছুতেই বেরুচ্ছে না তার। কিভাবে বলবে? কি বলবে? নারী কাটা ধন নয়, তবুও হৃদয়ের ধন তো। তাকলিফ বুঝবে তো। বললে বিশ্বাস করবে। এবার বোধহয় করবে না। তাকলিফ শুধু রক্তবর্ণ দুটো চোখ নিয়ে ভাবুক বাবার দিকে তাকিয়ে রইল। দৃঢ় স্বরে বাবাকে সে জিজ্ঞেস করল, তুমি আমাকে এখনই বলবে, এসব সত্যি কি মিথ্যে? পুত্রের হুমকিতে চমকে উঠলেন সানোয়ার হক। হাত পা কাঁপতে লাগলো তার। বললেন, তুই আমার ছেলেই। এসব জানতে চাইনি। ঝিনুকের কথার সত্যতা জানতে চাইছি। কি এটা সত্যি? ছেলের গলার স্বরে কিছু একটা ছিল। সানোয়ার সাহেব মিথ্যে বলতে পারেননি। বুকে পাথরচাপা দিয়ে সত্যটা স্বীকার করলেন। তাকলিফ দুচোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। বাবা, ছোটবেলা থেকে যে মানুষটা সবচেয়ে বেশি তার জন্য সাফার করেছে অথচ কোনোদিন কোনো অভিযোগ তুলেনি সেই লোকটা, পরাজিতের মতো সামনে বসে থাকা মানুষটা নাকি আদৌ ওর নিজের বাবা নয়। বাবার মুখের ভাষা মনে প্রাণে অবিশ্বাস করতে চাইলেও চোখের ভাষা সে পড়তে পারল। সেখানে স্পষ্ট লেখা, আমি তোমার জন্মদাতা না। তাকলিফের বুকের ভেতরটা আচমকা দুমড়ে মুচড়ে গেল। ঝিনুক বসা ছিল। ওর মুখে নেই কোনো চিন্তা, ক্লেশের এক ফোঁটা চিহ্ন। একটুও অনুতাপ নেই ওর। কষ্ট হচ্ছে না। বরঞ্চ ঝুমুর আর তাকলিফের কষ্ট দেখে অদ্ভুত শান্তি কাজ করছে। আচমকাও হেসে ফেলল। তাচ্ছিল্যের হাসি। পাখি বেগম গিয়ে মেয়েকে ধরলেন। ইশারায় চুপ হতে বললেন। কিন্তু ঝিনুক তা শুনলই না। তাকলিফ বোনের এরকম আচরণে, অপমানজনক আচরণে শুধু একদৃষ্টে তাকিয়ে রইল ওর দিকে। ইয়াসিফের মাথা খারাপ হয়ে গেল। রেগে গিয়ে ঝিনুককে থাপ্পড় দিল। পাখি বেগমকে বলল ওকে ভেতরে নিয়ে যেতে, কিন্তু ঝিনুক দ্বিগুণ রেগে গিয়ে নিজের ভাইকে ধাক্কা দিয়ে সরিয়ে চেঁচিয়ে উঠল, ডোন্ট টাচ মি ভাইয়া। আমার ওপর হাত তোলার সাহস কই পাও? এতদিন চুপচাপ তোমাদের কথা মেনে নিতাম বলে আমাকে দুর্বল ভেবেছ সবাই। ভেবেছ আমার মুখ নেই, কথা বলতে পারি না। সেজন্য যা খুশি তাই করা যাবে আমার সাথে, তাই না? তোমরা তবে ভুল। পাগল হয়ে গেছিস তুই? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার আদরের ছোট বোন আর অবৈধ, নিকৃষ্ট ভাইয়ের জন্য আমি পাগল হয়ে গেছি। ইয়াসিফ রেগে আরেকটা থাপ্পড় মারল বোনকে। তুষি এসে টেনেটুনে ওকে সরানোর চেষ্টা করল। ইয়াসিফ ক্রোধান্বিত গলায় ঝিনুককে বলল, যাকে তুই কষ্ট দিয়ে এসব বাজে বকছিস, যাকে তুই নিকৃষ্ট বলছিস, সে আমার ভাই। রক্তের না হলেও সে আজীবন আমার বড় ভাই থাকবে। অথচ তুই আমার রক্তের বোন হয়েও আজ থেকে আমার কাছে মৃত। ঝিনুকও কম যায় না। সেই আসিফের কথা শুনে আশ্চর্য কণ্ঠে বলল, নিজের বোনের সংসারটা ওই লোকের ফষ্টিনষ্টির জন্য ভেঙে গেল, সেজন্য কোনোদিন তো কথা বলতে শুনলাম না, অথচ সত্য বলায় আমিই পর হয়ে গেলাম। মৃত হয়ে গেলাম। ওই লোকটা আর নষ্ট ঝুমুরি তোমার সব। বাহ। হ্যাঁ। সব। 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 আর কখনো ভাই ডাকবি না তুই আমাকে। এরপর ঝিনুক যা করল তা কেউ স্বপ্নেও ভাবেনি। মেঝে থেকে উঠে গিয়ে ঝুমুরকে আক্রমণ করে বসল। ওর মাথা দেয়ালে ঠুকে দিয়ে চুল টেনে ধরে অশ্রাব্য ব্যবহার করতে লাগলো। পাখি বেগম, প্রমীলা সবাই ছুটে গিয়ে ওকে ধরল, কিন্তু ঝিনুক যেন নিজের মধ্যে নেই এমন করেই আঘাত করতে লাগলো। ইয়াসিফ হতভম্ব হয়ে গেল। তাকলিফ এতক্ষণ সব চুপ করে শুনছিল, দেখছিল। এ পর্যায়ে আর শান্ত থাকতে পারল না। উঠে দাঁড়ালো। সবাইকে সরিয়ে সে নিজেই ঝিনুকের কাছে গেল। ওকে শান্ত হতে বলল। সবাই সরে গেল, শুধু গাল ভেজা কান্না নিয়ে ঝুমুর শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। কেউ ওকে নড়াতে পারল না। ক্লান্ত ঝিনুক ধপ করে আবারও বসে পড়ল। তাকলিফকে দেখে মুখ ফিরিয়ে বসল, যেন ওর চেহারা দেখাটাও পাপ। ঝুমুর ভীতগ্রস্ত, উৎকণ্ঠিত চেহারা নিয়ে গুটি গুটি পায়ে তাকলিফের পেছনে এসে দাঁড়াল। চুপচাপ টেনে ধরে রাখল তাকলিফের শার্টের পেছনের অংশ। তাকলিফ অবশ্য এসব কাণ্ডে এতটাই হতবিহ্বল অবস্থায় রয়েছে যে ও সেটা টেরই পেল না। একটু সময় নিয়ে ঝিনুককে ও গম্ভীর কণ্ঠে বলল, আমি মেনে নিচ্ছি, এসবের দায়ভার আমার। ঝুমুরের কোনো দোষ নেই। ও তো তখন ছোট ছিল, বারবার অপরাধী করিস না ওকে। ওর বাস্তব জ্ঞান খুব কম, জানিসই তো। ভুল যা সব আমারই।
আমার জন্য তোর সংসার ভাঙলো, এত কষ্ট পেলি। বিশ্বাস কর, আমি জেনে বুঝে করিনি এসব। জানলে আমি তোদের জীবনেই থাকতাম না। তাহলে চলে যাও এখন আমাদের জীবন থেকে। ঝিনুকের ধৃষ্টতায় ইয়াসিফের রাগে হাত পা নিষ্পিস করে উঠল। তুষি ওকে সামলালো। কি অবলীলায় কথাটা বলে দিল ঝিনুক। তাখলিফ এক মুহূর্তের জন্য থমকে গেল। এরপর বলল, আমি তোদের জীবন থেকে চলে গেলেই সব সমস্যার সমাধান হবে। ঝিনুক তিক্ত গলায় অকপটে বলে ফেলল, হ্যাঁ হবে। তুমি আমার বোনের জীবন থেকে চলে যাও। তুমি এ বাড়ির কেউ না। তার ওপর জারজ। অহেতুক তোমার কারণে আমাদের জীবনে সমস্যা হচ্ছে। মা তোমাকে মানবে না। আমার মায়ের কোনো ইচ্ছে পূরণ হচ্ছে না তোমার জন্য। তুমি বড় চাচার পালিত সন্তান হলেও এমনিতে তুমি আমাদের কেউ না। সানোয়ার হক ব্যথিত চোখে ঝিনুকের দিকে তাকিয়ে আছেন। তিনি চেয়েও থামাতে পারছেন না ওকে। তাখলিফ দিচ্ছে না ওকে থামতে। তিনি দুহাতে নিজের কান চেপে ধরলেন। সহ্য হচ্ছে না হৃদয়ের টুকরোকে নিয়ে এত কথা শুনতে। ঝিনুকের কঠোর গলায় বলা কথাগুলো শুনে তাখলিফের বুকের ভেতরটা হু হু করে উঠল। সারা জীবন যাদেরকে আপন বলে জানলো তারা ওর কেউ না, আসলেই না। ওদম আটকে গাঢ় কণ্ঠে বলল, ভাই বলে ডেকেছিলি কোনো না কোনো সময়। তখন তো তুমি যে জারজ সেটা জানা ছিল না। তাহলে কখনো ডাকতাম না। জারজ? ছি। নিজের প্রতি ঘৃণা হলো তাখলিফের। ঝুমুর আঁতকে উঠল। বড় আপু এসব কি বলছে? আদৌ এটা ওর বড় বোন? ঝুমুরকে না ঝিনুক খুব ভালোবাসে। তাহলে ছোট বোনকে এভাবে শেষ করে দিতে চাচ্ছে কেন? এটা বোনের প্রতি ওর কেমন ভালোবাসা? ও পেছনে থেকে শক্ত করে খামচে ধরে রইল তাখলিফের শার্ট। তাখলিফ সেটা ছাড়িয়ে নিল। এক পলক সবার দিকে তাকালো। বাবা মাথা নিচু করে বসে আছেন। ইয়াসিফ আর ঝুমুর করুণ চোখে তাকিয়ে আছে। নিশিতিথি কি কান্না করছে। ছোট চাচির মুখটা সে দেখল না। ছি। বাইরের একজন হয়ে যাকে তারা আশ্রয় দিয়েছে তাদেরই সন্তান মেরেছে সে। এর কোনো ক্ষমা নেই। তাখলিফ সেখানে আর দাঁড়ালো না। কোনোমতে চলে এলো তিনতলায়, নিজের ঘরে। ঘৃণায় ওর গা গুলাচ্ছিল। শরীরের রন্ধ্রে রন্ধ্রে যেন বিষাক্ত কাঁটা ফুটছিল ওর, শরীরের অপবিত্র কোষগুলোকে আগুনে পুড়িয়ে দিতে ইচ্ছে করছিল ওর। দহনে ক্ষতবিক্ষত হচ্ছিল ওর ভেতরটা। কিছুতেই যেন নিভছে না বুকের ভেতরের আগুনটা। পা দুটো যেন হাওয়ায় ভাসছে, পায়ের তলায় শক্ত মাটির খুব অভাব বোধ করল তাকলিফ। ধপ করে আচমকা বসে পড়ল মেঝেতে। ঝুমুর ওকে ছুটে এসে ধরতে এলে ওকে দূরে সরিয়ে দিয়ে কঠিন গলায় বলল, ধরবি না আমাকে। ঝুমুর ওর কথা তোয়াক্কা না করেই ওকে ধরতে গেল। তাকলিফ দুহাতে ওকে ঠেলে সরালো। চিল্লিয়ে ওঠে বলল, বললাম না, ছুবি না আমাকে। ছুবি না মানে না, না, না। ঝুমুর ওর কণ্ঠস্বর শুনে ভীতিগ্রস্ত হয়ে ছিটকে দূরে সরে গেল। দুচোখ বেয়ে পড়া নোনাজলে ভেসে যাচ্ছে ওর মুখ। ওড়নার দিয়ে মুখ চেপে ধরে নিজের কান্না আটকানোর বৃথা চেষ্টা করল। তাকলিফ হতাশ হয়ে মেঝেতে বসে রইল দীর্ঘক্ষণ। ঘরটাতে কোনো সারা শব্দ নেই। শুধু তাকলিফের দীর্ঘশ্বাসের জোরালো শব্দ শোনা যাচ্ছে একটু পরপর। তাতে বারবার কেঁপে উঠছে ঝুমুর। মানুষটা এতটা কষ্ট পেল। ঝিনুক ওকে এত কষ্টে ফেলল। বড় আপু কি করে পারল? ঝুমুর ওকে কোনোদিন ক্ষমা করবে না। অনেকক্ষণ পর মেঘহীন আকাশ যখন মেঘলা হয়ে গেল তাখলিফ করুণ গলায় বলল, কি দিয়ে কলঙ্ক মোছা যায়? আমাকে একটু এনে দিবি ঝুমুর। ঝুমুর ধপ করে বসে পড়ল মেঝেতে। মিউম্রান কণ্ঠে বলল, আপনি তো কিছু করেননি, কিসের কলঙ্ক আপনার? কেন এসব বলছেন? তুই পবিত্র, তোর বাবা মা পবিত্র, তাদের সম্পর্ক পবিত্র। আর আমার জন্মদাতা দাত্রী অপবিত্র, আমি অপবিত্র। তাদের অবৈধ সন্তান, নষ্ট ভাষায় যাকে বলে জারজ। তাই তুই আমাকে বুঝবি না ঝুমুর, কোনোভাবেই তুই বুঝবি না জারজ সন্তান তকমা পাবার যন্ত্রণা। ঝুমুর স্তব্ধ হয়ে দুহাত দূরেই বসে রইল। ওর সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে। অনেক কষ্টে ঢোক গিলে বলল, চুপ। কি সব বলছেন? বড় চাচা, বড় মা আপনার মা বাবা। তারা অপবিত্র না। আপনি তাদের হাতে বেড়ে উঠেছেন। তাই আপনি অপবিত্র না। তাখলিফ ওর প্রতি ক্রধান্বিত গলায় বলল। বেড়ে উঠলেই খারাপ ভালো হয় না। আমি তো সবকিছু অথেন্টিক চেয়েছিলাম। মা বাবা, সম্পর্ক, সবকিছু। কিন্তু আমি জন্ম থেকেই সব দুনাম্বার পেয়ে এসেছি। আর এর জন্য দায়ী আমার জন্মদাতা দাত্রী।
কখনো ক্ষমা করব না। এসব পুরনো কথা, দয়া করে এসব নিয়ে পড়ে থাকবেন না। তাকলিফ জ্বলন্ত চোখে ওর দিকে তাকালো, তোর কাছে সব স্বাভাবিক লাগছে? আর ইউ সিরিয়াস? তুই সব জানতি, এরপরেও লুকালি? আমি তোকে মাফ করব না। ঝুমুর কান্না আটকে মিনমিন করে বলল, আমি কিভাবে এসব বলতাম আপনাকে? এত কষ্ট দিতে পারতাম না কখনো। আমাদের বিয়েটা জানাজানি হওয়ার পর এসব জেনেছি আমি। মা আমাকে এসব বলেছিল যাতে আপনাকে আমি ছেড়ে দিই। আমার এসব বিশ্বাস হয়নি। তাকলিফ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের হাতটা দেয়ালে ঘুষি মেরে বলল, আমি মরে যাচ্ছি ঝুমুর। কেউ তা দেখতে পাচ্ছিস না? বেরু এখান থেকে। আমি আপনাকে একা রেখে যাব না। সবাই গেছে, তুইও যা। আমি মরে যাব না। দরজায় এসে দাঁড়ালেন সানোয়ার হক। তিনি দিশেহারা বোধ করছেন। বাইরে দাঁড়িয়ে তিনি অসহায় ভঙ্গিতে ছেলের সাথে কথা বলতে চাইলেন। তাকলিফের ভীষণ অভিমানে আর রাগে তখন গা কাঁপছে। ও ঠাস করে ওঠে দাঁড়ালো। ঝুমুরকে টেনেটুনে দরজার বাইরে বের করে দিল। সানোয়ার হক ঠাই দাঁড়িয়ে রইলেন। নড়লেন না একটুও। ঝুমুর, এই লোকটাকে চলে যেতে বল, তুইও চলে যা। তোরা আর আসবি না আমার মতো জার্জের কাছে। কথা শেষ হওয়ার আগেই সানোয়ার হক ছেলের গালে ঠাস করে চর বসিয়ে দিল। তাকলিফ সেটা হজম করে নিয়ে জোরালো কণ্ঠে বলল, আমার জন্মদাতা বাবা নেই। আমি কাউকে দেখতে চাই না। ঝুমুর দেয়ালে মাথা ঠুকে কাঁদতে লাগল। তাকলিফ বাবা আর ঝুমুরের মুখের ওপর দরজা বন্ধ করে দিল। সানোয়ার হক বুকে তীব্র চাপ অনুভব করলেন। তিনি ডাইনিংয়ে গিয়ে নিজে নিজে পানি খেতে চাইলেন। কিন্তু গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে গেল। ঝুমুর ছুটে এলো। তাকে পানি খাওয়ালো। ধরে এনে ঘরে বসিয়ে দিল, চিন্তা না করতে বলল। দরজার বাইরে বসে এত কাঁদল, অনুরোধ করল ঝুমুর, তাও তাকলিফের মন গলল না। সে পুরো রাত নিজের ঘরে কাটিয়ে দিল। মেঝেতে হাত পা ছড়িয়ে শুয়ে একটু শান্তি খোঁজার চেষ্টায় রত তাকলিফের বুকের দহন ক্রমান্বয়ে বাড়তেই থাকল। ভাবল, কলঙ্কিত, চিহ্নিত এই জীবন সে চায়নি। আরও দুটো অপবাদ, শাস্তি। নিজের জন্মদাত্রীর মৃত্যুর কারণ, ঝিনুকের সকল সংসার ভাঙার কারণ। এই অপবাদগুলো নিয়ে সে কখনোই বেঁচে থাকতে পারবে না। সে শক্ত মনের মানুষ নয় কখনোই, তবুও শক্ত থাকার চেষ্টা করেছে সবসময়। কিন্তু এই সত্যিটা ওকে ভেতর থেকে দংশন করছে। যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ দংশনের যন্ত্রণা অনুভব করবে, সেই সাথে কাছের মানুষগুলোকেও তার শিকার বানাবে। যা ও কোনোভাবেই চায় না। কিছুতেই না। ওর কি তবে দূরে সরে যাওয়া প্রয়োজন? সবার থেকে? সবকিছু থেকে? হ্যাঁ, তাই প্রয়োজন। ঝিনুক ঠিকই বলেছে। এই নিরিবিলি বাড়ির মানুষগুলো ওর জন্য আর কত ভুগবে, কত কষ্ট পাবে। আর না, কিছুতেই না। এরপরের দিনটা সত্যিই দুঃস্বপ্নের মতো ছিল। রাতটুকু কেটে যাওয়ার পর বাইরে ভোরের আলো ফুটতেই নির্ঘুম রাত কাটানো ঝুমুরের চোখ দুটো ক্লান্তিতে বুজে এসেছিল। তখনই তাকলিফের ঘরের দরজা খোলার শব্দ হলো। ঝুমুর শব্দ পেয়ে ধরফরিয়ে উঠল। সানোয়ার হকও ছুটে এলেন। তাকলিফ দরজা খুলে কোথাও না তাকিয়ে উস্কুখুস চুলে, বিমর্ষ চেহারায় এক কাপড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। দোতলার কেউ অবশ্য তা টের পেল না। কিন্তু যখন ঝুমুর হন্তদন্ত হয়ে এসে হাউমাউ করে জানালো তখন সকলেই চমকে গেল। কেউ ভাবেনি এটা। ইয়াসিফ, সাইদ হকের সাথে শামসুল সাহেবও তাকলিফকে খোঁজাখুঁজি শুরু করল। ওর অফিস কলিগ, চেনা পরিচিত সব জায়গায় খোঁজ করেও সারাদিনে ওর কোনো খোঁজ পাওয়া গেল না। সানোয়ার হক এসব নিতে পারলেন না। দিকবিদিক হারা হয়ে গেলেন। রাতের দিকে তার শুরু হলো বুকো ব্যথা, তীব্র চাপ অনুভব করলেন। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। সব সময় হাসিখুশি থাকা মানুষটির এ অবস্থায় বাড়ির সবাই ঘাবড়ে গেল। প্রচণ্ড অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই চিকিৎসা শুরু করার মুহূর্তে এই পৃথিবীকে চিরজন্মের মতো বিদায় জানিয়ে ফেললেন সানোয়ার হক। আকস্মিক বড় ভাইজানের এমন মৃত্যুতে সবাই হতভম্ব, হতবাক হল। বাক্যহীন হয়ে পড়ল বাড়ির প্রতিটি মানুষ। হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসার পর চাচাকে মৃত অবস্থায় দেখে সবাই হতভম্ব হয়ে গেল। ভালো একটা মানুষ হাসপাতাল থেকে কিভাবে লাশ হয়ে ফিরতে পারে? চোখের সামনে দেখেও ঝুমুরের ব্যাপারটা বিশ্বাস হলো না। তবে বোধগম্য হতেই ও গগনবিদারী চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পর শুধু পাগলের মতো তাকলিফের খোঁজে চাইল।
অথচ ওর খোঁজ কেউ এনে দিতে পারল না। ঝুমুরের হাঁসফাঁস লাগলো। বুঝে পেল না মানুষটাকে কথায় খুঁজবে সে। বাবার কথা একবারও ভাবল না তাকলিফ। বাবাটা যে মরে গেল ওর, এভাবে কেউ ছেড়ে যায় কিভাবে পারল স্বার্থপর লোকটা। ঝুমুর নিজের মাথার ওপর কারো হাত পড়েছে অনুভব করতেই মুখ তুলে চাইল। মাথার কাছে বিলাপ করে কান্নারত পাখি বেগমকে দেখে ফুঁসে উঠল। ওর ছোট্ট সুখী সংসারটা সহ্য হলো না এদের। এভাবে নষ্ট করে দিল মা আর বড় আপু। হাসি খুশি চাচাকে এভাবে কষ্ট দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিল। পাখি বেগম আর ঝিনুককে দেখেই ও হাতের সামনে যা পেল তাই ছুঁড়ে মারল। ভয়ে ওরা এগোনোর সাহস পেল না। ঝুমুর রাগে কষ্টে দুঃখে কাঁদতে কাঁদতে হিতাহিতজ্ঞান শূন্য হলো। নিজের মাথার চুল টেনে ছিঁড়তে লাগলো। কেউ থামাতে পারছিল না। বুকের ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া ইয়াসিফ এসে বনকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করল। ঝুমুর ক্রন্দনরত হয়ে একনাগাড়ে বলতে লাগলো, এসব কি হয়ে গেল দাদা ভাই? আমি কি করব এখন? উনি কোথায়? উনি না এলে বড় চাচা যে ভীষণ কষ্ট পাবে। পাষাণ লোকটাকে একটু আসতে বলো। বড় চাচাকে একটু দেখুক। আমি আর কিচ্ছু চাইব না তোমার থেকে। নয়তো বড় চাচার আত্মা কখনো শান্তি পাবে না। নিরিবিলি বাড়িটিকে ঘিরে আছে অন্ধকার ঘুটঘুটে আলোহীন রাত। গভীর রাত। ঘড়ির কাঁটা ৩টায়। চারদিকে কান্নার সুর। মানুষটা যে খুব ভালো, সৎ, মজার ছিলেন, সুস্থ সবল, হাসি খুশি লোকটা এক রাতের ব্যবধানে ব্রেন স্ট্রোক করে দুনিয়া ত্যাগ করলেন, এটা যেন পরিচিত জনরা মানতেই পারলেন না। এদিকে বিপদের পর বিপদ লেগেই আছে। বড় পুত্রের মৃত্যুর খবরে সাজেদা বেগম হার্ট অ্যাটাক করেছেন। তাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি চলছে। বুকে পাথর চেপে শামসুল হক আর সাইদ হক মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ইয়াসিফ দিশেহারা হয়ে পড়ল। কোন দিক সামলাবে সে? দাদিকে, মৃত চাচার শেষকৃত্যের আয়োজনকে, নাকি ঝুমুরকে? কথা থেকে খুঁজে আনবে সে তার বড় ভাইটিকে? কি করবে সে কিছুই বুঝতে পারল না। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগলো। তাই সে দুজন ফুফাতো ভাইকে পাঠিয়ে দিল হাসপাতালে। অন্য ভাই আর বন্ধুদের অনুরোধ করল বাড়ির দিকটা সামলাতে। সবাই ওকে পাশে আছি বলে আশ্বস্ত করলে ইয়াসিফ খানিকটা ভরসা পেল। নিজের দীর্ঘশ্বাস গোপন করল। অশ্রু লুকালো। ওর সবকিছু দুঃস্বপ্ন লাগছে। ঝুমুরের মুখের দিকে তাকানো যাচ্ছে না। মাবনকে কাছে ঘেঁষতে দিচ্ছে না। কাঁদতে কাঁদতে মেয়েটার চোখমুখ ফুলে গেছে। বারবার যাকে সামনে পাচ্ছে তারই হাতে পায়ে ধরে তাকলিফকে এনে দিতে বলছে। কিন্তু যে নিজের ইচ্ছেও হারিয়ে যায়, তাকে কি এত সহজে খুঁজে পাওয়া যায়? তুষি আর প্রমীলা ওর কাছে আছে, নিজেদের শোক চেপে বুঝো দিচ্ছে। নিশিতিথিও তাদের প্রিয় বড় চাচা আর দাদির শোকে চোখের জল থামাতে পারছে না। কিন্তু তাতে কি? চলে যাওয়া মানুষটা যে কিছুতেই ফিরে আসছে না। ফুফুদের সাথে বসার ঘরে বসে চোখের জল ফেলছে ঝিনুক। পাখি বেগম মেয়ের কাছে গিয়ে ওকে সান্ত্বনা দিলেন। মনে মনে একটু খারাপ লাগলেও বিশেষ একটা পাত্তা দিলেন না। বয়স হয়েছে, একদিন না একদিন তো সবাইকেই চলে যেতে হবে এই বলে নিজের মনকে বুঝো দিলেন। অবশ্য সুযোগ সন্ধানী তিনি এত শোকের মাঝে তাকলিফকে কটাক্ষ করতেও ভুললেন না। করে বসলেন বিশ্রী এক মন্তব্য। ইয়াসিফ দরজা দিয়ে ঢোকার সময় তা শুনে ফেলল। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো মায়ের দিকে। কপালে ভাঁজ পড়ল। বিশ্বাস করতে পারল না এটা ওর সহজ সরল সেই মা, যে ছেলের খাওয়া না হলে কেঁদে কেটে অসুখ বাঁধিয়ে ফেলতেন। এই কটা দিন মায়ের আচরণে এতটাই মন বিষিয়ে গেছে ওর যে মায়ের প্রতি যতটুকু শ্রদ্ধাবোধ ছিল তাতে শক্ত এক আবরণ পড়েছে। চাইলেও যেটা সরানো যাবে না। তাই বিচক্ষণ চিন্তাধারা বারবার শুধু বলে, এ আদৌ তোর মা নয়। হতেই পারে না। পাখি বেগম পুত্রের উপস্থিতি টের পেলেন না। নিজের বাপের বাড়ির মানুষের কাছে অনেক বানোয়াট ভিত্তিহীন কথাই বলতে লাগলেন। ইয়াসিফ সব শুনল। এরপর যখন আর নিতে পারল না তখন মায়ের প্রতি ভীষণ রাগে, অভিমানে গলা ধরে এলো ইয়াসিফের। ততক্ষণে আঙ্গুলের ইশারায় ইয়াসিফের উপস্থিতি জানান দিলেন একজন। পাখি বেগম ঘাড় ফিরিয়ে ছেলেকে দেখে চুপসে গেল। ছেলেটা কিছু শুনে ফেলেনি তো। ইয়াসিফ রক্তচক্ষু নিয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। এরপর তাচ্ছিল্য হেসে বলল, আমার ভাইটার সাথে যা অবিচার করার তা তো করেছেনই, এবার ক্ষান্ত দিন। নিজেকে সামলান আম্মা, নয়তো এমন একদিন আসবে যেদিন আপনার পুত্রকেও পাশে পাবেন না।
আইশয়ার পাখি বেগম ভীতসন্ত্রস্ত হলেও পরক্ষণেই সামলে নিলেন নিজেকে। ছেলের কথা তার মনে দাগ কাটল না। নিজের পেটের ছেলে কিভাবে এসব বলে? নিশ্চয়ই অভিমান করে বলেছে। তিনি বুঝিয়ে সুচিয়ে ঠিক ব্যাপারটা আয়ত্তে নিয়ে আসবেন। আস্তে আস্তে তো সবই আয়ত্তে আসছে। পথের কাঁটা নিজে থেকেই বাড়ি ছেড়েছে। নিজের ছেলেমেয়েদের জীবন এখন নিজের হাতে সাজাবেন। কে আটকাবে তাকে? ঘড়ির কাঁটা ভোর 6টায়। চারদিকে জড়িয়ে আছে ভুতুড়ে কুয়াশা। ঠান্ডা হিমেল হাওয়ায় গায়ে কাঁটা দিচ্ছে সকলের। বাড়ির ভেতরের পরিবেশ মৃত। থেকে থেকে কান্নার সুর ভেসে আসছে একটু পরপর। সানোয়ার হককে জোহরের আজানের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাকলিফের খোঁজ চলছে এখনো। ওর জন্যই অপেক্ষা করছে সবাই। মানুষটার খোঁজ এখনো পাওয়া গেল না বলে ঝুমুর ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। ও তো জানে তাকলিফ বাবাকে কত ভালোবাসে। সেই বাবার চির বিদায় মানুষটা থাকবে না সেটা ও ভুলেও ভাবতে পারল না। হঠাৎই একটি কথা মাথায় এলো ওর, আগে কেন আসেনি তা নিয়ে আফসোসও করল। এরপর সাথে সাথেই অরুণার কোণ দিয়ে চোখ মুছে কান্নাকাটি বন্ধ করে ইয়াসিফকে ডেকে পাঠালো। বন ডাকছে শুনে ইয়াসিফ হন্তদন্ত হয়ে ছুটে আসতেই ঝুমুর ওকে সবটা বলল। ইয়াসিফ দেরি না করে ওর এক বন্ধুকে নিয়ে তখনই বেরিয়ে গেল। ঝুমুর আশা নিয়ে বসে রইল বাকিটা সময়। কাঁদল না একটুও। শুধু প্রার্থনা করল মানুষটাকে যাতে সেখানটাতেই পাওয়া যায়। নীলচে আকাশ। কিছু কালো সাদা মেঘ অবলীলায় ওড়াউড়ি করছে। কুয়াশা কাটেনি এখনো। কেমন কচুরিপানা পচা পানির গন্ধ ভাসছে বাতাসে বুড়িগঙ্গা নদীর সেই পারে। যেটা তাকলিফ আর তার মায়ের প্রিয় জায়গা, যেখানে বসে ডুবন্ত সূর্যের সৌন্দর্য উপভোগ করেছিল ঝুমুর আর তাকলিফ। ঝুমুরের কথা মতো তাকলিফের খোঁজ পাওয়া গেল ঠিক সেখানটায়। ইয়াসিফরা যখন সেখানের জেলেপাড়ায় তাকলিফের চিরুনি তল্লাশি চালালো তখন বছর 10-এর একটা বাচ্চা ছেলে এসে ওদেরকে তাকলিফের অবস্থান দেখিয়ে দিল। নদীর পাড়ে কলমি ফুলে ঝাড়। অনেকগুলো ডিংডি নৌকা তীরে বাঁধা। সেখানে খুঁজে খুঁজে তাকলিফকে যখন ওরা বের করলো ইয়াসিফ দেখল লম্বা চৌড়া মানুষটা চিত হয়ে শুয়ে আছে নৌকার পাটাতনে। দুচোখ বন্ধ। পরনে আগের দিনের অফিসের সেই শার্ট ও প্যান্ট। চোখমুখ দেখে চেনা যাচ্ছে না ওকে। সবসময়ের গোছানো চুলগুলো রুক্ষবর্ণ ধারণ করেছে একদিনেই। ইয়াসিফের বুক ভেঙে গেল প্রিয় ভাইয়ের অমন রূপ দেখে। যে ছেলেটা নিজের পরিচয় জেনে এক কাপড়ে বেরিয়ে এসেছে, যে ছেলেটা দোষ না করেও সব দোষ অপবাদ নিজের ঘাড়ে নিয়েছে বাবার মৃত্যুর খবরে, সে ঠিক কেমন প্রতিক্রিয়া দেবে তা আন্দাজ করেই বুক ফেটে গেল ওর। তবুও বহু কষ্টে ইয়াসিফ নিজের আবেগ সামলালো। ডিঙিতে ওঠে ভাইয়ের সামনে গিয়ে বসল সে। খুব ধীরে সুস্থে আস্তে ডাকলো সে ভাইকে। তাকলিফ চোখ খুলে তাকাতেই ইয়াসিফ ভড়কে গেল। দুচোখ যেন রক্তাক্ত। ও কিছু বলবে তার আগেই তাকলিফ শান্ত স্বরে বলল, খোঁজ পেলি কিভাবে? ইয়াসিফ ওর গলা শুনে অবাক হলো। তথাপি ওর প্রশ্নের উত্তর না দিয়ে ও ঢোক গিলে বলল, বাড়ি চলো ভাইয়া। তাকলিফ আশ্চর্য কণ্ঠে বলল, বাড়ি? কার বাড়ি? তোমার বাড়ি ভাইয়া। এই কথা শুনে তাকলিফ উচ্চস্বরে হেসে উঠল, বাড়ি? আমার বাড়ি? ভাই? আমি তোর ভাই। ইয়াসিফ আচমকা ওর হাত দুটো নিজের মুঠোয় নিয়ে নিল। করুণ গলায় বলল, পৃথিবী মিথ্যে হয়ে গেলেও ধ্রুব সত্য এটাই যে, যেই বাড়িতে তুমি দীর্ঘ 28টা বছর ধরে আছো, সেই নিরিবিলি বাড়িটা তোমারও বাড়ি। বড় চাচা চাচির একমাত্র সন্তান, আর আমার বড় ভাই। যে নিজের জীবনের তোয়াক্কা না করে আমাকে সবসময় বিপদ থেকে বাঁচিয়েছ। হোক সেটা মানুষের থেকে বা সমুদ্রে ডুবে যাওয়া থেকে। হোক সেটা হাইওয়ের বাস অ্যাক্সিডেন্ট বা খারাপ সিজিপির ডিপ্রেশন। হোক সেটা আমার জীবন, আমার বোনের জীবন। তাকলিফ শোয়া থেকে উঠে বসল। এরপর কেমন করে যে হাসল। ইয়াসিফের কাছে অদ্ভুত সুন্দর অথচ গা ছমছমে বলে গণ্য হলো তাকলিফের হাসিটা। তাকলিফ এক পর্যায়ে হাসি থামিয়ে ক্ষীণ স্বরে বলল, তোদের পরিবারের সবচেয়ে বড় বড় ক্ষতিগুলো আমিই করেছি। এসবের কাছে আমাকে নিয়ে তোর দেওয়া এসব ছোটখাটো ফিরিস্তি তুচ্ছ। এটুকু উপকার নিয়ে আমাকে তোদের বাড়িতে ফিরতে বলছিস। জারজ বলে আমার বুঝি দাম নেই, সম্মান নেই? ইয়াসিফ আঁতকে ওঠে বলল, কক্ষনো না। আমি এখনো অত ছোট মনের হতে পারিনি ভাইয়া। তুমি আমাকে এই ভাবলে? তাকলিফ হেসে বলল, ভাবলাম আর কোথায়। তুই তো সত্য বলেই দিলি। আচ্ছা, বাদ দে এসব সস্তা টপিক।
আমি জানি আমার খোঁজে তোকে ঝুমুরি এখানে পাঠিয়েছে। এই মেয়েটার বাড়াবাড়ি আর গেল না। বয়সের তুলনায় কাজে কর্মে 10 ধাপ এগিয়ে। শোন, আমি যে এখানে আছি তুই যেন আবার বাবা আর ঝুমুরকে বলে দিস না। আমি এখানে একলা থাকতে চাই। বারবার জোর করিস না বাড়ি ফিরতে। তুই বরং এখন ফিরে যা। ইয়াসিফ বুঝে গেল ওকে বলে কয় অনুরোধ করলে লাভ হবে না। ও প্রায় অসহায় হয়েই বলল, ভাইয়া বাড়ি চলো, ওখানে তোমার প্রয়োজন। ইয়াসিফের গলার স্বর, চেহারার ভঙ্গিমা দেখে তাখলিফ একটু থমকালো। ও সন্দেহী চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করল। ঠোঁট চেপে ভাবল, তবে কিছুই বোধগম্য হলো না। ইয়াসিফ ভেবে পেল না এ সংবাদটা ঠিক কিভাবে দেওয়া উচিত। অনেক চেষ্টা করেও নিজের মুখে ছেলের কাছে বাবার মৃত্যু সংবাদটা দিতে পারল না ইয়াসিফ করুণ গলায় শুধু এটুকু বলতে পারল, দাদি, বড় চাচার ভীষণ প্রয়োজন তোমাকে। মানুষগুলো ভালো নেই ভাইয়া, একটুও ভালো নেই। তুমি না গেলে বিরাট ক্ষতি হয়ে যাবে। বড় চাচা, কি হয়েছে বাবার? ইয়াসিফ থেমে যাওয়াতে তাখলিফের ভ্রু কুঁচকে এলো। কি বলছে ইয়াসিফ তার কিছুই বুঝল না। বুকের ভেতর অশান্তির বীজটা ডালপালা মেলে আবারও নড়চড় করছে। তাখলিফ প্রশ্ন করেও উত্তর না পেয়ে রেগে গেল। ইয়াসিফ মুখে কুলু পেটে বলল, বাড়ি গেলেই দেখতে পাবে। তুমি শুধু চলো ভাইয়া। তাখলিফ ছিম ধরা গলায় প্রশ্ন ছুড়ল, কি হয়েছে বলছিস না কেন? এসব ফালতু ভনিতার মানে কি? প্রশ্ন না করে চলো। অসম্পূর্ণ কথা শুনে তাখলিফের মেজাজ খারাপ হয়ে গেল। মনের ভেতর ভয় হলো। কাল রাগারাগি করে বাবাকে সে কত কটু কথাই বলেছে, কষ্ট দিয়েছে। বাড়ি ছেড়ে আসার সময় বাবার মুখ দেখতে চায় নাও বলেছে। ওর বুকের ভেতরটা ধক করে উঠল। কিছু কি হয়েছে বাবার বা দাদির? উত্তর না পেয়ে ও ধৈর্যহারা হয়ে ইয়াসিফের কলার টেনে ধরল। ইয়াসিফ প্রতিক্রিয়া না দেখিয়ে নতস্বরে বলল, প্লিজ আমায় আর কিছু জিজ্ঞেস করো না। আমি ক্লান্ত, সত্যিই বলতে পারবো না কি হয়েছে। তুমি গেলেই দেখতে পাবে। পায়ে ধরছি, চলো। তাখলিফ ওর এমন ব্যবহারে যারপরনাই অবাক হলো। যতই রাগভিমান থাকুক ব্যাপারটা যখন বাবার তখন কম্প্রোমাইজ করার প্রশ্নই আসে না। তাখলিফ উৎকণ্ঠা বোধ করল। ওর মানসপটে ভেসে উঠল দাদির মুখ, হাসিখুশি চেহারার বাবার মুখ। মানুষটা না হোক জন্মদাতা, তাখলিফের বাবা হয়েছে তো। তার কিছু হয়েছে এটা স্বপ্নেও ভাবে না সে, কিন্তু ইয়াসিফটা অমন লুকোচুরি করছে তাখলিফের ইচ্ছে করছে থাপড়ে ওর দাঁত ফেলে দিতে। এসব হয়তো ওর বাবা আর ঝুমুরের বুদ্ধি, ওকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য। তবুও একটা কিন্তু রয় গেল ওর মনে। তাই ওই আসিফের সাথে ফিরতে রাজি হলো। বাসের মধ্যে বসা তাখলিফের মনের ভেতরটা শুধু কু ডাকতে লাগলো। এক পর্যায়ে উত্তেজনা, উৎকণ্ঠা, কৌতূহল দমাতে না পেরে ইয়াসিফ আর ওর বন্ধুকে চেপে ধরল ঘটনা বলার জন্য। কিন্তু ওরা দুজনই বোবাকালার মতো বসে রইল। তাখলিফ চিন্তায় অস্থির হয়ে দম আটকে গাড়িতে বসে রইল। বাবার জন্য চিন্তা হলো ওর, ভীষণ। এরকম আগে কখনো হয়নি। ক্যালেন্ডারের হিসেবে তখন অগ্রহায়ণ মাসের শেষ। পৌষের শীত আসি আসি করছে। এরকম ঠান্ডা হিম ধরা হাওয়ায় কাঁপতে কাঁপতে চিন্তায় অস্থির তাখলিফ বাড়ি ফিরল উদ্ভ্রান্তের মতো। এরপর বাড়ির ভেতরে বাইরে মানুষের আনাগোনা, একটা ভুতুড়ে নিশ্চুপতা, গুনগুন করে কান্নার শব্দ শুনেও যারপরনাই অবাক হলো। সিঁড়ি দিয়ে ওঠার সময় সবাইকে ওর দিকে অদ্ভুতভাবে তাকাতে দেখেও বিস্মিত হলো। ইয়াসিফ ওর পাশেই ছিল। এরপর ইয়াসিফ যখন তাখলিফকে সানোয়ার হকের মৃতদেহের কাছে নিয়ে গেল তাখলিফ স্তব্ধ হয়ে গেল। কে এটা? বাড়িতে আবার কে মারা গেল? কে শুয়ে আছে ওখানটায়? ও প্রশ্নোক্ত দৃষ্টিতে সবার দিকে তাকাতেই অনেকে তারা মুখ লুকালো। তাখলিফের রাগ হলো। কেউ কেন ওকে কিছু বলছে না? অসহ্য। এরপর ও নিজেই লাশের ওপর থেকে যখন সাদা কাপড়টি সরালো ও হতবুদ্ধি হয়ে গেল। বকার মতো ইয়াসিফের দিকে তাকিয়ে ধমক দিল, হোয়াট দ্য হেল? বাবা এখানে এভাবে শুয়ে আছে কেন? ইয়াসিফ এ পর্যায়ে ভাইকে বুকে টেনে নিয়ে কাপা গলায় বলল, বড় চাচা আমাদের ছেড়ে চলে গেছে ভাইয়া। তাখলিফ এক ঝটকায় ওকে সরিয়ে দিয়ে রক্তবর্ণ চোখে ওর দিকে তাকালো। এরপর ওর মুখে ঘুষি মেরে বলল, আমি না হয় তোদের কেউ না, কিন্তু আমার বাবা তো তোদের রক্তের মানুষ। তুই এই কথাটা কিভাবে বলতে পারলি? আসলে তুইও খারাপ। খারাপের খারাপ। তোরা আমার বাবাটাকেও ছাড়ছিস না। ইয়াসিফের ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেল।
বুড়ো আঙুল দিয়ে তা মুছে নিয়ে ও দুহাতে মুখ ঢেকে মেঝেতে বসে পড়ল। আর্তনাদ করে বলল, বড় চাচা, আমারও চাচা ভাইয়া। বাবার মতো ভালোবাসি তাকে। চাচা আমাদের মাঝে নেই, এটা তোমাকে মানতে হবে। তাখলিফের শিরা উপশিরায় রক্ত তখন টগবগ করে ফুটছে। ও শার্টের হাতা গোটাতে গোটাতে ইয়াসিফকে মারতে আবারও এগিয়ে গেল। পাশ থেকে ওর কাজিন আর ইয়াসিফের বন্ধুরা এসে ওকে টেনেটুনে আটকালো। তাখলিফ রাগে তখন কাঁপছে। ইয়াসিফের চোখ থেকে এবার সত্যিই দুফোঁটা জল বেরিয়ে গেল। তাখলিফ সবাইকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে বাবার মাথার কাছে গিয়ে বসল। এরপর ক্রোধান্বিত গলায় বাবার মুখ পানে চেয়ে বলল, তোমার আপনজনেরা খুব স্বার্থপর বাবা। ওরা কেউ তোমার, আমার ভালো চায় না। ওরা শুধু মানুষকে কষ্ট দিতে জানে, আমাদের ভালো চায় না। এটুকু বলে থামল। আবারও একটুক্ষণ থেমে করুণ গলায় বলল, আমি তোমাকে কাল কষ্ট দিয়ে কথা বলেছি। আমি সরি। এক পৃথিবী সরি। তুমি এক্ষুনি ওঠে বসে প্রমাণ করে দাও তুমি মজা করছো, কারণ ইয়াসিফ শয়তানটা মিথ্যা বলছে। মৃত মানুষের ঘুম কখনো ভাঙে না। অথচ তাখলিফ বাবার ঘুম ভাঙার আশায় একে একে 2 ঘন্টা কাটিয়ে দিল। কেউ ওকে নড়াতে পারল না, বাবাকেও কোথাও নিয়ে যেতে দিল না। ওর অবোধ বিশ্বাস বাবার ঘুম ভাঙবে। এরপর বলবে, তুই বাড়ি ছেড়ে গেছিস, তাই তোকে শিক্ষা দেওয়ার জন্যই এই পরিকল্পনা করেছি। কেমন? মৃত মানুষ কথা বলতে পারে না, অথচ এই 2 ঘন্টা তাখলিফ বাবাকে একনাগাড়ে হাজারো প্রশ্ন করেই চলেছে। কিন্তু ওর বাবা উত্তরহীন। সবাই বলাবলি করতে লাগলো এই ছেলে পাগল হয়ে গেছে। তমালিকা মারা যাওয়ার পর ছেলেটা যেমন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছিল, ঠিক সেই লক্ষণ দেখা দিচ্ছে। এদিকে লাশ এভাবে এতক্ষণ ফেলে রাখা ঠিক নয়, এই নিয়ে মুরব্বিরা হইচই শুরু করলে বাধ্য হয়ে সাইদ হক আর ইয়াসিফ এসে বোঝাতে লাগলো তাকে। বহু কষ্টে টেনেহিচড়ে ওকে বাবার কাছ থেকে সরাতে সক্ষম হলো। সানোয়ার হককে ব্যাকইয়ার্ডে শেষ গোসলে নিয়ে যাওয়া হলো। তাখলিফ শুধু পাগলের মতো করছিল। তাখলিফকে দোতলার বসার ঘরে প্রায় আটকেই রাখা হলো। বেরুতে না পেরে আগে ক্ষোভে ও সব জিনিসপত্র ভাঙচুর করল। হাতে পায়ে ঢুকে গেল কাজ। তাখলিফের তাতে একটুও কষ্ট হলো না। বুকের ভেতরটা শূন্য মনে হলো। মাথা নষ্ট হয়ে গেল। কি হলো? কেন হলো? ওর তো কিছু নেই, কেউ নেই বাবাটা ছাড়া। কেন চলে গেল ওকে একা ছেড়ে? একটু রাগ করে বাড়ি ছেড়েছে বলে বাবা ওকে হারিয়ে দিয়ে নিজেই পৃথিবী ছেড়ে চলে গেল। ওর জন্য আবারও। তাখলিফ ভেঙে গুড়িয়ে যাওয়া পুরুষের মতো এবার আর্তনাদ করে উঠল। শুকনো চোখজোড়া জলে ভিজে গেল। নিজের মাথার চুল টেনে ধরল। এসব দেখে পাখি বেগম নিজের বাজে ভাষা সামলাতে পারলেন না। বন ভাবিদের কাছে রসিয়ে রসিয়ে বলল, সবই এই ছেলের নাটক। ঝুমুর এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে ওকে কাঁদছিল। কাছে যাওয়ার সাহস হচ্ছিল না ওর। কিন্তু এ পর্যায়ে আর নিজেকে আটকাতে পারল না। বুক ফেটে যাচ্ছে ওর। নিজেকে আর সামলাতে না পেরে ছুটে গিয়ে তাখলিফের কাছে গেল। কাঁচ ঢুকে যাওয়া রক্তাক্ত হাতটা তুলে নিয়ে ঝুমুর তাতে চুমু বসালো। তাখলিফ ওকে সরিয়ে দিল। ঝুমুর কাঁদতে কাঁদতে বলল, এরকম করবেন না। এসব করলে বড় চাচা কষ্ট পাবে। আপনি নিজের বাবাকে এভাবে কষ্ট দিতে পারেন না। তাখলিফ রক্তবর্ণ চোখে ওর দিকে তাকালো। ওর পরনের শার্ট টানা হেঁচড়ায় ছিঁড়ে গেছে কয়েক জায়গায়। ঝুমুরের কথা শুনে ও ঘর কাঁপিয়ে হেসে বলল, এ লোকটা আসলে আমার বাবা নয়। আমার বাবা আমাকে ছেড়ে যেতে পারতো না কিছুতেই। ঝুমুর ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরল আষ্টে পৃষ্ঠে। তাখলিফ এবার আর ওকে সরিয়ে দিল না। হাঁটু ভেঙে মেঝেতে বসে ওর হাত দুটো মুঠোয় নিয়ে চোখভরা অশ্রু নিয়ে ভঙ্গুর গলায় শুধালো, এতগুলো পাপের বোঝা নিতে পারছি না রে। আর না, আমি বোধহয় মরে যাব ঝুমুর। এই দেখ, আমার দম আটকে আছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি মৃত্যু ভয় পাই জেনেও এমন করলো। বাবা, আমার বাবা। শেষ পর্যন্ত আমার বাবা আমায় শাস্তি দিল। এই শোন, আমি কি একটু রাগ করতে পারি না বাবার সাথে? বাবার সাথেই তো রাগ করে সন্তানেরা। আমার বাবা আমায় কেন শূন্য করে চলে গেল? তোর বড় চাচা এত স্বার্থপর, এত স্বার্থপর। শুধু নিজের কথাই ভাবলো, আমার কথা একটুও ভাবলো না রে ঝুমুর। আমি কিভাবে থাকবো একটুও ভাবলো না। আমি এবার পুরোপুরি পিতৃমাতৃহীন হলাম। আমার আর কেউ রইল না। ঝুমুর কি বলবে, কিভাবে সান্ত্বনা দিলে তাখলিফ শান্ত হবে তা বুঝল না।
শুধু নির্বাক হয়ে চোখের জল বিসর্জন দিতে লাগলো। তাকলিফ ওর হাতের তালুতে কপাল ঠেকিয়ে বসে রইল উদ্ভ্রান্তের ন্যায়। অপরাধের বোঝা বইতে বইতে সে এবার সত্যি 3টা দিন কেটে গেল সকলের ঘোরের মাঝেই। বাবাকে চিরস্থায়ী নির্বাসনে পাঠানোর পর আর একবারও বাবার কথা কারো সম্মুখে তুলেনি তাকলিফ। এক ফোঁটা অশ্রুও গড়াতে দেয়নি। যেন বাবার কথা সে ভুলেই গেছে। কি এক ভাবনায় যেন ডুবে থাকে সারাক্ষণ। পাখি বেগম আড়ালে এটা নিয়েও বোনদের কাছে গসিপ করে। তাকলিফ চাপা স্বভাবের হলেও এই কটা দিন ক্ষণে ক্ষণে ওর এমন অস্বাভাবিক আচরণ দেখেই ঝুমুর উদ্বিগ্ন বোধ করে খুব। কান্না পায়। এমন একটা কঠিন সময়ে ভাই আর ছোট দুটো বোন ছাড়া পাশে পায়নি ও কাউকেই। এমনকি ফুফুদেরও নয়। তাকলিফ তাদের খুব আদরের হলেও ভাইয়ের মৃত্যুর পর থেকে ওরা তাকলিফের প্রতি অসন্তুষ্ট। মুখ ফুটে কেউ কিছু না বললে আচার আচরণ দ্বারা সেসব বুঝিয়ে দিচ্ছে তারা। ঝুমুর এজন্য ভেতরে ভেতরে কষ্টে শেষ হয়ে যাচ্ছে। প্রাণহীন বাড়িটিতে আপনজন, আত্মীয়দের আনাগোনা কমেছে। শুধু রয়েছে সানোয়ার সাহেবের বোন, ভাগ্নে ভাগ্নি। আছে পাখি বেগমের টক্সিক বনভাবীরাও, যারা সামনে পেলেই ওর মাথা খাওয়া শুরু করে দেয়। এসবের মাঝেও দাঁতে দাঁত চেপে ঝুমুর তাকলিফকে নিয়ে দতলাতেই আছে। শোকে আচ্ছন্ন তাকলিফকে নিয়ে 3তলায় একা থাকার ভরসা পায়নি। তাই বাবা চাচা আর ইয়াসিফের পরামর্শে সে এখানেই থাকছে। তাকলিফ অবশ্য থাকতে চায়নি, ঝুমুর অনেক কষ্টে জোর করে রেখেছে ওকে। যেটা পাখি বেগম ভালো চোখে দেখেননি। তিনি শুধু সুযোগ খুঁজছেন কিভাবে তাকলিফকে মেয়ের জীবন আর এ বাড়ি থেকে তাড়ানো যায়। সানোয়ার হকের মৃত্যু সবার মনে ছাপ ফেলে গেলেও যে একজনের মনে ছাপ ফেলতে পারেনি তিনি হলেন পাখি বেগম। ভাসুরের মৃত্যু, শাশুড়ির অসুস্থতা সবকিছুর জন্য তিনি দোষারোপ করেন তাকলিফকে। তবে সেটা সবার অগোচরে, শুধুমাত্র তাকলিফেরই সামনে। কুৎসিত মানসিকতার অধিকারিণী পাখি বেগম সুযোগ পেলেই তার সদ্ব্যবহার করেন। তেমনি সেদিন ভঙ্গুর তাকলিফকে আরও ভেঙে দেওয়ার জন্য তিনি এ সমস্ত ঘটনার জন্য দায়ী করলেন। চোখের জল ফেলে ইনিয়ে বিনিয়ে পাপির খাতায় বেশ ভালোভাবে ওর নাম লিখে দিলেন। আর কোনো পাপিষ্ঠের কাছে থাকলে তার মেয়েটারও কোনোদিনও ভালো হতে পারে না বলে নিজের মনের ক্ষোভ মিশিয়ে বানানো নানা অবান্তর, অশুভ কথা তাকলিফের মাথায় ঢুকিয়ে দিলেন। নিজের মেয়ে হওয়া সত্ত্বেও এসব বলতে পাখি বেগমের একটুও বুক কাঁপল না। এ ধরনের অশুভ কথা বলে তাকলিফকে ভেঙে দেওয়ার জন্য পাখি বেগমের সাথে যুক্ত হলেন তার ছোট বোন, ভাইয়ের বউ। তারাও বেশ ভালোভাবেই তাকলিফের ব্রেন ওয়াশ করলেন। সদ্য বাবা হারানো তাকলিফ যেখানে নাওয়া খাওয়া ভুলে বিপর্যস্ত অবস্থায় দিনাতিপাত করছিল সেখানে ওদের বিষাক্ত কথাবার্তা ওর মনে গভীর দাগ কেটে যেতে লাগলো। সময়ে অসময়ে চোখের সামনে সব ঘোলাটে হয়ে যেতে লাগলো। এসব ভেবে ভেতরে ভেতরে দংশনের যন্ত্রণা অনুভব করতে না পেরে হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখা কাচের গ্লাসটা ভেঙে টুকরো করল। হাত কাটল। পুনরায় ক্ষততে আঘাত লাগায় রক্ত ঝরল। শব্দ শুনে ঝুমুর রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো নিজের ঘরে। ঢোকার মুহূর্তে খালা আর মাকে নিজের ঘর থেকে বেরুতে দেখে অবাক হলো। তবে পরক্ষণেই তাকলিফকে মূর্তিমান রূপ দেখে, হাত থেকে রক্ত ঝরতে দেখে ওর মাথা চক্কর দিয়ে উঠল। ছুটে গিয়ে ওড়নায় চেপে ধরে কাঁদো কাঁদো স্বরে বলল, হাতটা কেটে ফেললেন? একটুও ব্যথা লাগে না আপনার? তাকলিফ অন্যমনস্ক স্বরে বলল, ব্যথা পাওয়া ভুলে গেছি, কিন্তু আমার তো লাগে। তাকলিফ এবার চোখ তুলে চাইল ওর দিকে। এরপর ধীর গলায় বলল, তোর ব্যথা লাগে? হুম। কিন্তু আপনি তা বোঝেন না। তাকলিফ ভারী নিঃশ্বাস ফেলল, আমি সত্যিই বুঝি না রে। ঝুমুর একটু থেমে এরপর জিজ্ঞেস করল, বুঝতে হবে না। মা এসেছিল, কিছু বলেছে? বলেনি। ঝুমুর স্বস্তির শ্বাস ফেলে এরপর ব্যস্ত গলায় বলল, একটু ওড়নাটা চেপে ধরে বসুন। আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। এরপর গা থেকে ওড়নাটা খুলে তাকলিফের হাতে ভালো করে প্যাঁচিয়ে দিয়ে উঠে গেল ঝুমুর। ড্রয়ার খুঁজে তুলা অ্যান্টিসেপটিক নিয়ে এসে দেখল তাকলিফ হাত থেকে ওড়নাটা খুলে মেঝেতে ফেলে দিয়েছে। আর কাটা হাতটা নিয়ে বসে আছে চুপচাপ। ফোঁটা ফোঁটা রক্তে লাল হয়ে গেছে ওর সাদা রঙের ওড়নাটা। ঝুমুর স্তব্ধ হয়ে গেল। ঠোঁট কামড়ে কান্না আটকে তাকলিফের সামনে গিয়ে মেঝেতে বসল। এরপর হাতটা তুলে নিয়ে চুমু খেল। তাকলিফ ছট করে সেটা সরিয়ে নিতেই ঝুমুর খপ করে ধরে ফেলল।
এরপর সময় নিয়ে তুলা দিয়ে রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। তাকলিফ তীক্ষ্ণ দৃষ্টিতে সেটা দেখল। এরপর বলল, তোর রক্তের ভয় কেটে গেছে? গেছে। বমি আসছে না? না। আমাকে দেখেও না। ঝুমুর এবার একটু রাগ চোখেই তাকালো। আপনাকে দেখে আমার প্রেম আসে, ভালোবাসা আসে। উল্টাপাল্টা কিছু আসে না। তাকলিফ বিরক্ত কণ্ঠে বলল, তুই নির্বোধ তাই আসে না। ঝুমুর কাটা কাটা স্বরে বলল, নির্বোধই থাকতে চাই, তবুও আপনার সঙ্গে। তাকলিফ এবার খানিকটা নড়েচড়ে বসল। বিছানার ওপর পা তুলে হেডবোর্ডে মাথা দিয়ে বসল। জিজ্ঞেস করল, দাদি কেমন আছে জানিস কিছু? সাজেদা বেগম বাকশক্তি হারিয়েছেন, শরীরের এক পাশ প্যারালাইজড হয়ে গেছে। অবস্থা মোটামুটি। আরও সপ্তাহখানিক হাসপাতালে থাকতে হবে। এসব জানা সত্ত্বেও ঝুমুর তাকলিফকে মিথ্যে বলল, ভালো। দাদির কাছে যাব। ঝুমুর মিনমিন করে বলল, যাবেন? আমিও যাব। তুই যাবি না? আমি একা যাব। ঝুমুর কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। এরপর ওঠে খপ করে ওর শার্ট টেনে ধরল। ওর শরীরের সাথে একদম মিশে গিয়ে বলল, আমাকে রেখে পালাতে চান? বুঝি না ভেবেছেন? তাকলিফ কাঠ গলায় বলল, ছাড়। ঝুমুর হুমকি দেওয়া গলায় বলল, খুব খারাপ হবে যদি এরকম কিছু করেন। ব্যথা পাচ্ছি হাতে, সর। ঝুমুর অভিমান করে সরে গেল। এরপর বিছানার অন্যদিকে শুয়ে মুখ ফিরিয়ে চোখের জল বিসর্জন দিতে লাগল। এই পাষাণ লোকটার জন্য একদিন সে মরেই যাবে। ও ধরে আসা কান্না ভেজা গলায় বলল, আপনি পাল্টে গেছেন আবারও, আগের চেয়েও বেশি। তাকলিফ তাকালো না ওর দিকে। শুনলও না ঝুমুরের কথাগুলো। ওর মানসপটে তখন ঘুরে বেড়াচ্ছে বাবার শত শত স্মৃতি। কি আশ্চর্য! হঠাৎই ওর চোখ দিয়ে জল বেরুচ্ছে না, সব যেন শুকিয়ে গেছে। যাক, সেই সাথে সে নিজেও মিথ্যে হয়ে যাক। শুধুমাত্র এই পৃথিবীর যা কিছু সত্য তা নক্ষত্রের ন্যায় অম্লান থাকুক চিরকাল, যেমনটা ঝুমুরের প্রতি ওর ভালোবাসার ন্যায় সত্য। পরদিন দুপুরের দিকে এক কাণ্ড হলো। তাকলিফ এ কটা দিনে তেমন কিছুই মুখে তুলেনি বিধায় ঝুমুর নিজের হাতে ওর প্রিয় খিচুড়ি তৈরি করে নিয়ে এলো। তাকলিফ খেতে চাইল না। কিন্তু ঝুমুর এক প্রকার জোর করেই সেগুলো ওকে খাইয়ে দিতে গেল। ঝুমুরকে রান্নাঘরে দেখে সুযোগ বুঝে একটু আগে পাখি বেগম এসে তাকলিফকে ভয়ঙ্কর রকম অপমান, আপবাদ আর কষ্ট দিয়ে কথা বলে গেছেন। ও তখন বিষণ্ণ ভঙ্গিতে বসে বসে পাখি বেগমের কথাগুলো ভাবছিল আর রাগে কিলবিল করছিল ওর হাত পা। তার মাঝেই ঝুমুরের খাওয়ানোর জন্য জোরাজুরি করাটা ওকে আরো রাগিয়ে দিল। এক পর্যায়ে রাগ সামলাতে না পেরে হাতের ধাক্কায় সরিয়ে দিতে গেলে আচমকা এক কাণ্ড হলো, ঝুমুর টাল সামলাতে না পেরে টেবিলের কোণায় পড়ে মাথায় ব্যথা পেল। দাঁতে দাঁত চেপে তা সহ্য করলেও ওর মাথা ঝিমিঝিম করে উঠল যখন দেখল কপালের চামড়া কেটে রক্ত ঝরছে। ঝুমুর সব ভুলে রক্ত দেখে চাপা আর্তনাদ করে উঠল। তাকলিফও তখন হতভম্ব। এক ছুটে গেল ঝুমুরের কাছে। গালে হাত রেখে উদ্বিগ্ন গলায় বলতে লাগলো, বিলিভ মি, আমি ইচ্ছে করে করিনি। আমি তোর ক্ষতি চাই না, কেন করলাম এটা, কেন ধাক্কা দিলাম? ঝুমু শোন, আমি কিন্তু তোকে কষ্ট দেবার জন্য এমন করিনি। ওর বলা শেষ হওয়ার আগেই পাখি বেগম মেয়ের আর্তনাদ শুনে কোথা থেকে ছুটে এসে কাণ্ড দেখে চিৎকার করে বললেন, হায় হায় রে! রক্তে ভাইসা গেল আমার মাইয়ার কপাল। কি হইল রে, এইডা কেমনে অতবর ব্যথা পাইলি রে ঝুমুর? ইয়াসিফ বাড়িতে নেই। পাখি বেগমের বোন ছুটে এলেন তার চিৎকার শুনে। ঝুমুর বিপদ এড়াতে ব্যথিত গলা লুকিয়ে হাসার চেষ্টা করে বলল, এমনি পড়ে গেছি। কিছু হয়নি তেমন। ঝুমুরকে মিথ্যে বলতে দেখে তাকলিফ মন্ত্র জপার ন্যায় বিড়বিড় করে যেন নিজেকেই বলছে, আমার জন্য এতবড় ব্যথা গেলি। আমি তোকে ফেলে দিলাম। এত জোরে ধাক্কা দিতে চাইনি রে। কিভাবে কি হয়ে গেল আমি কিন্তু ইচ্ছে করে দিতে চাইনি। ঝুমুর অসন্তুষ্ট চোখে ওর দিকে তাকালো। পাখি বেগম সঙ্গে সঙ্গেই তেলেবেগুনে জ্বলে উঠলেন। তার মেয়েটাকে এই আপদটা ধাক্কা মেরছে। যে মেয়ে বাপমা ভুলিয়ে এর কাছে পড়ে আছে, জীবন নষ্ট করছে, সেই মেয়ের কপাল থেকে এই কুলাঙ্গারটা রক্ত ঝরিয়েছে। পাখি বেগম তারস্বরে চিৎকার করে ফেললেন, কত বড় সাহস তোমার! তুমি আমার মাইয়ারে ধাক্কা দিছ, ব্যথা দিছ! তাকলিফ তার দিকে চোখ তুলে চাইল। অন্য হাতে ধরে ঝুমুরকে ওঠালো। পাখি বেগম রেগে এগিয়ে গিয়ে ওর হাত ছাড়িয়ে মেয়েকে ধরলেন। এরপর বললেন, দেখ ঝুমুর, এই হইল এর আসল রূপ।
এর রক্তের মূল দোষ। যে তার জন্য জীবন নষ্ট করতেছে তার কোনো মূল্যই দিতেছে না। ঝুমুর বিছানায় বসতে বসতে কঠোর গলায় বলল, আহ, থামো তুমি। আমার কিছু হয়নি, ওনার কোনো দোষ নেই। আমি জবরদস্তি করছিলাম ওনার সাথে। পিছলে পড়ে গেছি। পাখি বেগমের বোন খোঁচা মেরে বললেন, আমাগো আদরের টুকরা তুই অমন দিনও আমাগো আয় নাই যে আমাগো বঞ্জি পইরা পইরা জামাইয়ের মাইর খাইব। পাখি বেগম জ্বলন্ত চোখে তাকালেন তাকলিফের দিকে। ও তখন দিশেহারা চোখে ঝুমুরের ক্ষতের দিকে তাকিয়ে ফার্স্ট এইড বক্সটা খুঁজছে। পাখি বেগম কিরমির করে বললেন, সবার জীবনই খাইছে অয়, এখন তুই রয়েছিস বাকি। তোর জীবনটা শেষ না কইরা অয় ক্ষান্ত হইব না। দেখিস একদিন ওয়ে তোরেও খাইব মিলাই নিস। ফার্স্ট এইড বক্সটা স্টাডি টেবিলের ওপরই ছিল। তাকলিফ নিজেই ঝুমুরকে ব্যান্ডেজ করে দিচ্ছিল। কিন্তু আচমকা এমন একটা কথা শুনে তাকলিফ চমকে তাকালো পাখি বেগমের দিকে। আমি। পাখি বেগম গলা চড়িয়ে বললেন, তুমি নিজেরে সাধু দেখানোর চেষ্টা করবা না একদম। আমাগো কথা না শুইনা তোমার কাছে মাইয়া গেছে। আমরা তো বাপ মা। ওর চিন্তায় চিন্তায় শেষ হইতেছি আর তুমি ওরে মারধর করো। এরপরেও আমার বেয়াদব মাইয়া তোমারে ছাড়তে চায় না। কি দিয়া বশ করছো অরে? আমাগো বাপমার কষ্ট তোমাগো মতো বেজন্মারা বুঝবা না। কারণ তোমার বাপমা তো জন্ম দিয়াই খালাস, সঠিক শিক্ষা তো পাও নাই। তোমাগো কাজই হইল মানুষের জীবন খাওন। তাকলিফ স্তব্ধ হয়ে গেল এসব শুনে। কান দিয়ে ঝা ঝা শব্দ বেরুতে লাগলো। বাবা থাকলে মেজোআম্মা এসব বলার সাহস পেত। ওকে বেজন্মা বলতে পারত। বাবা মায়ের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলতে পারত। পারত না। এই 3 দিনে এসব শুনতে শুনতে ও ক্লান্ত। তবুও প্রতিবার ওর বুকের ভেতরের দাবানলটা আগের চেয়েও বেশি দ্রাবদাহে জ্বলতে থাকে যা ওর নিঃশ্বাস বন্ধ করে কষ্ট দেয়। এবার ঝুমুরের ধৈর্যের বাঁধ ভাঙল। ঘৃণাভরা কণ্ঠে প্রতিবাদ করে বলল, তুমি যদি আর একটা বাজে কথা বলছো খুব খারাপ হবে মা। আমি কিন্তু চুপ থাকব না। কি কবি তুই? যে লাগি কবি সেই তো তোর দুঃখের কারণ। ঝুমুর তাকলিফের অন্ধকার চেহারাটা সহ্য করতে না পেরে এবার ওঠে এসে মাখালাকে হাত ধরে টেনে ঘর থেকে বের করে দরজা আটকে দিল। এরপর তাকলিফের কাছে এসে রিজু হয়ে বসল মেঝেতে। ওর ঘোলাটে প্রশ্নোক্ত বেদনার্ত চোখের দিকে তাকিয়ে বিপন্ন বোধ করল। দীর্ঘশ্বাস ফেলে কয়েক মুহূর্ত পর বলল, আমার মা খালা সবসময় বাজে বলে। ওদের কথা ধরবেন না। আমার জীবনের সবচেয়ে বিপদের সময়টাতে যে আমাকে রক্ষা করেছে সে কোনোদিনই আমার জীবন নষ্টের কারণ হতে পারে না। মা কি আর জানে আপনি আমার সবচেয়ে সুখের কারণ? জানে না। তাই দয়া করে এসব মনে জায়গা দেবেন না। ভালোবাসি তো আপনাকে, সবার থেকে বেশি। তাকলিফ কিছু বলল না। ঝুমুরের কপালের দিকে আচমকা সবকিছু হাঁসফাঁস লাগলো। অশান্তি শুরু হলো বুকের ভেতর। মাকে মনে পড়ল। ওই যে ছাদ থেকে পড়ে যাওয়ার মুহূর্তটা। সে নিজেই তো ধাক্কা দিয়েছিল। বাবার নির্জীব মুখখানি মনে পড়ল। কতটুকু খারাপ ব্যবহার আর বিষাক্ত ব্যথায় জর্জরিত করে বাড়ি থেকে বেরিয়ে গেছিল তা মনে পড়ল। এত কষ্ট, এত যন্ত্রণা, হারানোর ব্যথা। দম বন্ধ হয়ে এলো ওর। সবকিছু থেকে পালিয়ে যেতে পারলে বাঁচত সে। তাকলিফ ঝুমুরকে সরিয়ে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে এলো দোতলার ফ্ল্যাট থেকে। ওর যাওয়া প্রয়োজন এখান থেকে। এখানে থাকলে মেজোআম্মার বিষাক্ত কথাবার্তায় ও শেষ হয়ে যাবে। তাকলিফ 3 তলায় নিজেদের ফ্ল্যাটের দিকে পা বাড়ালো। এদিকে তাকলিফ বাড়ি ছেড়ে চলে যেতে পারে এই ভয় নিয়ে ঝুমুরও ওর পেছনে ছুটে এলো। ঝিনুক বসার ঘর থেকে এদের নাটক দেখে বিরক্ত হলো। পাখি বেগম অন্ধকার মুখ করে তাকিয়ে রইলেন শুধু। এই তাকলিফের যন্ত্রণায় তিনি শেষ, তার আদরের মেয়েদের জীবন শেষ। ইয়াসেফটাও তার সঙ্গে রেগে আছে, শামসুল সাহেবও কেমন মনমরা হয়ে থাকেন। পাখি বেগমের সব অসহ্য লাগে। কবে যে আপদটার একটা ব্যবস্থা করতে পারবেন কে জানে। শূন্য ফ্ল্যাট। কোথাও বাবার অস্তিত্ব নেই। জন্মের পর যার হাত ধরে বেড়ে উঠল সেই মানুষটার চিরবিদায় তাকলিফের জীবনটা উলটপালট করে দিয়েছে। 3 তলার যে ফ্ল্যাটটিতে দীর্ঘ 11 বছর বাবার ছত্রছায়ায় বেড়ে উঠল এতদিন পর সেই ফ্ল্যাটটিতে পা দিতেই সবকিছু অচেনা মনে হলো তাকলিফের। কিছুক্ষণ দরজায় দাঁড়িয়ে সে বাতাসে খোঁজার চেষ্টা করল বাবার ঘ্রাণ। মনে করল বাবার সাথে কাটানো সুখ দুঃখের সময়গুলো।
তমালিকার মৃত্যুর পর প্রতিটা রাত বাবা কিভাবে মায়ের মতো আগলে রাখত ওকে তা ভাবল। তাকলিফ ধীর পায়ে পুরো ফ্ল্যাটটা ধীর পায়ে ঘুরে বেড়ালো। শূন্য ফ্ল্যাটের কোনায় কোনায় মিশে আছে সানোয়ার হকের স্মৃতি। নিজের ঘর, বসার ঘর, খাবার ঘর, পড়ার ঘর, রান্নাঘর, সবশেষে বাবার ঘরে এসে থামল তাকলিফ। আশ্চর্য, 4টা দিনের ব্যবধানে বাবা নেই, হারিয়ে গেছে। যেখান থেকে তাকে ফিরিয়ে আনার কোনো রাস্তা খোলা রেখে যায়নি। তাকলিফ ঘোলা চোখে পুরো ঘরটায় একবার চোখ বুলালো। বাবার সবকিছু কত গোছানো। বিছানায় এখনো তার গায়ে দেওয়ার কাঁথাটা এলোমেলোভাবে পড়ে আছে। বালিশ দুটোও একটু এদিক সেদিক। সকালে ঘুম থেকে ওঠার পর ঘরটা যেমন আধগোছালো থাকে ঠিক সেই রকম। দক্ষিণের জানালাটাও অর্ধেকটা খোলা। ফরফর করে বাতাস ঢুকছে কেমন। দক্ষিণা বাতাস গায়ে মেখে চা খেতে ভালোবাসত ভীষণ ওর বাবাটা। স্টাডি টেবিলে কিছু বইপত্র আর ব্যবসায়িক কাগজপত্র। তাকে রাখা পরিবারের ছবি। যে ছবিতে হাসিখুশি তমালিকা আর সানোয়ার সাহেবের সাথে 3 দিনের ছোট্ট তাকলিফ। তাকলিফ মনোযোগ দিয়ে দেখল ছবিটা। খুব সুখী, সুন্দর দেখাচ্ছে তাদের। ও আনমনে হাসল। ছবিটা নিয়ে বাবার বিছানায় গিয়ে শুল। আর শুতেই বাবার গায়ের গন্ধ নাকে এলো ওর। কি সুন্দর, এত শান্তি। তাকলিফ নাক টেনে আবারও ছবিটার দিকে দৃষ্টি দিল। তাকিয়েই থাকতে ইচ্ছে করল ওর। ওদের 3 জনের দুজনই ছবিতে জায়গা নিয়েছে। আচ্ছা, মা যাওয়ার পর তো বাবা ছিল। এখন তো বাবাও নেই। ঝুমুর আছে। ওকে নিয়েও তাকলিফের ভীষণ ভয় হচ্ছে। অবচেতন মন বলছে মেজো আম্মার কথাই ঠিক। ওর কাছে তো কেউ ভালো থাকে না, কেউ না। যেখানে ওর জন্মদাতা দাত্রী, ওর বাবা মার ক্ষতি হয়েছে তার মানে ঝুমুরও এ তালিকা থেকে বাদ যাবে না। ওরও ক্ষতি হবে, শুধুমাত্র তাকলিফের কাছে আছে বলে, ভালোবেসেছে বলে। তাকলিফ অভিশপ্ত, পাপী। নয়তো সৃষ্টিকর্তা কেন ওর কাছ থেকে সবকিছু নিয়ে নিল? পাপী বলেই তো। মেজো আম্মা কেন নিজের মেয়েকে পাপীর হাতে তুলে দেবেন? এটা ঠিক নয়। এই ঝুমুরটা পৃথিবীতে ওর শেষ আশ্রয়স্থল, আপনজন। ওর অর্ধাঙ্গিনী। ওর জীবনের অংশ। বয়সী বা কত ওর? 18-20। জীবনের শুরুরই এখনো হয়নি। ছোট্ট, ফুলের মতো সুন্দর মেয়েটি। ভীষণ অভিমানী। যে তাকলিফকে ছাড়া কিছুই বোঝে না, চায় না। এমনকি নিজের মা বাবাকেও নয়। নিজের জন্য এই মেয়েটার ক্ষতি সে কিভাবে হতে দেখবে? সন্ধ্যা পার হয়েছে সেই কখন। ঝুমুর এখনো 3তলার সিঁড়ি কোঠায় দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। গাল বেয়ে পড়া অশ্রু মুছছে এক নাগাড়ে। কিন্তু তা কিছুতেই থামছে না। তাকলিফের কষ্ট নিতে পারছে না সে। মুখের দিকে তাকাতে পারছে না। ঝুমুরকে ফ্ল্যাটে ঢুকতে দেয়নি। নিজে ঢুকেই দরজা বন্ধ করে দিয়েছে। এর মধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে। ঝুমুরকে এবার ভয় ঘিরে ধরল। শুধু মনে হচ্ছে, লোকটা আবার কিছু করে বসবে না তো। ও ঢুক গিলল। শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বইতে লাগলো শুধু। কম্পিত হাতটা বাড়িয়ে দরজায় টোকা দিল। এরপর দিতেই থাকলো। কিন্তু খুলল না। বেল বাজাতে থাকলো। ভেতর থেকে কোনো সাড়া পেল না ঝুমুর। ওর গলা শুকিয়ে এবার কাঠ হয়ে গেল। এরপর কাঁদতে কাঁদতে যখনই একেবারে মূর্ছা যাবার জোগাড় হলো তখনই আচমকা দরজাটা খুলে গেল। ঝুমুর চোখ মুছে দেখল তাকলিফ কেমন উদ্ভ্রান্তের ন্যায় দাঁড়িয়ে আছে। ঝুমুর তাকাতেই ওকে ভেতরে ঢোকার জায়গা করে দিয়ে একপাশে সরে দাঁড়ালো। ঝুমুর ভেতরে ঢুকে দরজা লক করে দাঁড়াতেই তাকলিফ থমথমে চেহারা নিয়ে ওর দিকে তাকালো। ভার গলায় বলল, বাবা এখানে নেই, কোথাও নেই। কথাটায় কি ছিল জানে না ঝুমুর। ওর বুক ভেঙ্গে কান্না এলো। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল তাকলিফকে। এরপর নিঃশব্দে চোখের জল বিসর্জন দিতে লাগলো। বড় চাচাকে তো সেও মিস করছে। এত স্মৃতি। সে নিজেই তো ভুলতে পারছে না। তাকলিফ কিভাবে ভুলবে? ঝুমুর নাক ঘষে দিল ওর শার্টের বুকে। তাকলিফ ওর মাথায় হাত রেখে বলল, এটা আমার বাবার শার্ট, আমাকে বাবার মতো দেখাচ্ছে না। ঝুমুর এতক্ষণ খেয়াল করেনি। কথা শুনে ওর বুক থেকে মাথা সরিয়ে লক্ষ্য করতেই দেখল তাকলিফ ওর বাবার সাদা রঙের একটা শার্ট পরে আছে। ঝুমুর জলভরা চোখে ওর মুখের দিকে তাকাতেই তাকলিফ আগ্রহী কণ্ঠে আবারও জানতে চাইল, লুক লাইক আ সানোয়ার হক। হি ইজ মাই ফাদার। আমাকে ছেড়ে চলে গেছে। কোনোরকম কষ্ট হয়নি তার। ঝুমুর ওর গালে হাত রেখে ব্যথিত গলায় বলল, কি হয়েছে আপনার? উদ্ভট পাগলামো আচরণ কেন করছেন?
তাকলিফ শুনেই ক্রোধান্বিত হলো। গাল থেকে ওর হাতটা সরিয়ে মুচড়ে ধরে বলল, আমি আমি উদ্ভট আচরণ করছি। আমাকে পাগল বলিস তুই? ওর এই আচরণ সম্পূর্ণ অচেনা ঝুমুরের কাছে। ঝুমুর অবাক হলো। ব্যথায় উফ করে উঠতেই যেন তাকলিফের টনক নড়ল। নিজের ব্যবহারে নিজেই বিস্মিত হলো। ঝুমুরের কবজিতে লালচে দাগটাতে হাত বুলিয়ে অসহায় চোখে তাকালো। বুকে টেনে নিয়ে কপালে চুমু খেল। মুখ ফুটে শুধু বলল, একটু ঘুমাবো। ঝুমুর মাথা নেড়ে ওর কথায় সায় দিতেই তাকলিফ ওর হাত ধরে টেনে নিয়ে বাবার ঘরে গিয়ে তার বিছানায় গিয়ে শুয়ে পড়ল ঝুমুরকে নিয়ে। এরপর ওর বুকে মাথা রেখে চোখ বুজল। ঝুমুর ওর চুলে বিলি কাটতে লাগলো। অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পর আচমকা তাকলিফ ম্লান গলায় বলল, ঘুমিয়েছিস? ঝুমুর ভেবেছিল তাকলিফ ঘুমিয়ে গেছে, কিন্তু আচমকা ওর গলা ভেসে আসায় ও অবাক হলো। ও সাড়া দিল না। তাকলিফও আর কিছু জিজ্ঞেস করল না। ঝুমুর ঘুমিয়েছে ভেবেই ও স্বস্তির নিঃশ্বাস ফেলল। অথচ তখনও ওর চুলে বিলি কাটছিল ঝুমুরের হাত। দিনগুলো কঠিন বিষাদে পরিপূর্ণ। আগের মতো স্ফূর্ততা নেই কোথাও। সবার সাথেই সম্পর্কগুলো নড়বড়ে হয়ে গেছে তাকলিফের। তার পেছনে অবশ্য পাখি বেগমের হাত আছে। সাজেদা বেগমের অসুস্থতা আর সানোয়ার হকের অনুপস্থিতিতে এই বাড়িতে কর্ত্রী হিসেবে এখন রাজত্ব তারই। তাই সবাইকে হাতের মুঠোয় নিয়ে নিজের কার্যসিদ্ধি হাসিল করতে চান। সাথে আবার যোগ হয়েছে তার তালাক প্রাপ্তা ছোট বোন কোকিলা বেগম। পাখি বেগম একা, তাকে বোঝার কেউ নেই, এই সেই দোহাই দিয়ে আপাতত তিনি এ বাড়িতেই থাকছেন। তাকলিফের কাছ থেকে মেয়েকে সরিয়ে আনতে না পেরে পাখি বেগম ভীষণই নাখোশ। তিনি কিছুতেই আর এসব নিতে পারছেন না। ওই জন্মপরিচয়হীন ছেলের তার মেয়ে জামাই ভাবলেই তার গা গুলায়। শরীরের শিরায় শিরায় আগুন জ্বলে। তার কেন এত ঠেকা পড়েছে ওই ছেলের কাছে? তার মেয়ে সুন্দরী, মার্জিত, শিক্ষিত, শিষ্টাচারী, নরম দিলের মানুষ। হাত বাড়ালেই পাওয়া যাবে একটা কলঙ্কহীন, বড়লোক ঘরের ছেলে। অথচ মেয়েটার মাথাটা এমনভাবে খেয়েছে ওই ছেলে যে তার মেয়ে কিছুই চোখে দেখতে পাচ্ছে না। পাখি বেগম এসব নিয়ে কেঁদে কেটে অভিযোগ করছিল তার ছোট বোন কোকিলা বেগমের কাছে। বড় বোনের কথাগুলো শুনে কোকিলা বেগম সান্ত্বনা দিয়ে তাকে বলে, আমার বোনজিরে ওই বেজন্মার কাছে বেশি দিন থাকতে দিমু না আফা। এই আমি তো আছি। পাখি বেগম হতাশ গলায় কেঁদে বলেন, এতদিন আমি তো নানাভাবে চেষ্টা করলাম, এত বুঝালাম, মাইয়া আমারে বুঝে না। খালি কয়, মাইনা নিতে। ওরা সুখে আছে, তাতে কি? সুখই তো সব না। মানসম্মান বইলাও তো কিছু আছে। এইসব জানলে মানুষ আমাগি কি কইব? কলঙ্ক লাগবো এইডা মাইয়া বুঝে না। তুই ক, এই পোলারে আমি কি দেইখা মানুম? যাইনা শুইনা একটা জন্মের দোষ পোলারে আমি কেমনে জামাই বইলা মানুম? এরপর হের বাপ, চাচা, এই অঢেল সম্পত্তির বেশিটাও নাকি হ্যায় পাইব। আমার পোলার চাইতেও বেশি। আমার শ্বশুরে নাকি সেই ব্যবস্থা কইরা গেছে। সারা জীবন এই সংসারে খাইটা খুইটা এখন এই দিন দেহন লাগবো। আর পারতাছি না সহ্য করতে। কোকিলা বেগম একটু চুপ থেকে এরপর রহস্যময় গলায় বলে, এই আফা, একটা কথা কমু। পাখি বেগম চোখ মুছে এরপর বলে, হুম, ক। কোকিলা বেগম ভাবুক গলায় বলেন, তোমার কথা হুইনা বুঝলাম অত সহজ হইব না সব কিছু। তয় একটা উপায় আছে। কি? কোকিলা বেগমের চোখ চকচক করে ওঠে। কালাম হুজুরের পরামর্শ নিবা। এইডা সহজ হইব। কেউ কিছু বুঝব না, আর তোমার চাওয়াটাও পূরণ হইব। এর আগেও তো হইছিল। পাখি বেগম বোনের কথা শুনে আঁতকে ওঠেন। তার মনে পড়ে যায় অতীতের করা কাজগুলো। সংসারে নিজের কর্তৃত্ব সবার উপরে রাখতে তমালিকার সাথে যা করেছিলেন তিনি। ছোট বোনের কথায় বড় যাকে সরাতে নিয়েছিলেন কালাম হুজুরের পরামর্শ। সেই পরামর্শ মোতাবেক তিনি তমালিকার ব্যবহৃত পোশাকের অংশ, মাথার চুলসহ আরও কিছু জিনিস সবার অগোচরে জোগাড় করেছিলেন। এরপর নিয়ে গিয়েছিলেন কালাম হুজুরের কাছে। তমালিকাকে রাস্তা থেকে সরাতে তার উপর কালো জাদুর প্রয়োগ করেছিলেন। এর প্রভাব অবশ্য ভালোভাবেই পড়েছিল তমালিকার জীবনে। ভীষণ দুর্বল হয়ে পড়েছিলেন তিনি, সারাক্ষণ চিন্তায় থাকতেন, অন্যমনস্ক থাকতেন। গায়ে জ্বর থাকত। পাখি বেগম চেয়েছিলেন তাকে শয্যাশায়ী করে দিতে। তমালিকা মরে যাবে এটা তার পরিকল্পনায় ছিল না। তবে এতে তিনি অখুশিও হননি। পরে অবশ্য এই ঘটনায় পাখি বেগম ভেতরে ভেতরে ভীষণ ভয় পেয়েছিলেন।
ধরা পড়ে যাবে ভেবে এই কালো জাদুর ব্যাপারে দ্বিতীয়বার আর কখনো আগাননি। শুধু তমালিকাকে সরাতে পেরেই স্বস্তি পেয়েছিলেন। পথের কাঁটা সরেছে এটুকুতেই তার শান্তি। এসব অবশ্য তার আর কোকিলা বেগমের কাজ। কেউ জানে না, জানবেও না। বহু বছর পর বোনের মুখে এই কথা শুনে পাখি বেগম ভীতু কণ্ঠে বলেন, কি কস? এইডা সম্ভব না আর। হেইবারই আমার শাশুড়ি ঝামেলা করছিল। আরেকটুর লাগি সন্দেহ করে নাই। আরে অহন তো আর মাউই মানাই। ক্যাডা বুঝবো? কেউ না। আর এটুকুনি কাজ করতে পারলে তোমার চাওয়া পূরণ হইব, ভাইবা দেইখো। পাখি বেগম দ্বিধায় পড়ে যান, কি করবেন বুঝে না পেয়ে নাকি কান্নার সুরে বোনকে বলেন, তুই যা ভালো বুঝো কর। আমার খালি ওই পোলার থেইকা নিস্তার পাইলেই চলবো। কোকিলা বেগম বোনের ছায় পেয়ে মাথা দোলান। পাখি বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তাদের মধ্যে আরো গোপন কিছু কথাবার্তা চলে। দরজায় বাইরে দিয়ে যাওয়ার সময় খালা শাশুড়ির কিছু রহস্যময়ী ভাষা ভাষা কথা কানে আসতেই না চাইতেন দাঁড়িয়ে পড়েছিল তুষি। ঝুমুর আর তাকলিফের বিরুদ্ধে এই মহিলা এমন ষড়যন্ত্র করছে শুনেই থমকে যায় সে। পরবর্তী কথাগুলো অবশ্য আর কানে আসে না তুষির। মনে মনে শুধু আঁতকে ওঠে। ওর বিশ্বাসই হয় না নিজের এই সাধাসিধে শাশুড়ি মায়ের এই রূপ। নিজের মেয়ের সংসার ভাঙতে শেষ পর্যন্ত কালো জাদুর দ্বারস্থ হবেন। আজ পর্যন্ত এমন মা দেখেনি তুষি। মায়ের হয় নিঃস্বার্থ। যারা নিজের সুখ ত্যাগ করে হলেও ছেলেমেয়েদের জীবন সুখে মুড়িয়ে দেওয়ার জন্য জীবন দিয়ে দিতে পারেন। সেখানে পাখি বেগমের এই রূপ। নিজ হাতে মেয়ের জীবন নষ্ট করার কথা ভাবছেন। এরকমও মা হয়। তুষির মাথা ঝিমঝিম করতে থাকে। ব্যাপারটা কাকে জানানো উচিত বুঝে উঠতে পারে না। ইয়াসিফকে বলবে? বিশ্বাস করবে তো ওকে? নাকি ভুল বুঝবে? তুষি দ্বিধা পড়ে যায়। তবুও ইয়াসিফ অফিস থেকে ফিরলে ওকে জানাবে বলে মনস্থির করে। গ্রামগঞ্জে কালো জাদু বিষয়টা নিয়ে খুবই চর্চা হয়। বিশেষ করে বৌশ্বাশুড়িদের মধ্যে কালো জাদু ব্যবহারের প্রবণতাটা লক্ষ্য করা যায় বেশি। কাউকে বশে আনা, কারো ক্ষতি করা ইত্যাদি চলে আসছে বহুকাল ধরে। গ্রামের রক্ষণশীল অথচ পারিবারিক নোংরা রাজনীতিতে ভরপুর পাখি বেগমের পরিবারের মধ্যেও ছিল কালো জাদুর ব্যবহার। আর ঠিক এক কারণেই পাখি বেগমের ছোট বোন কোকিলা বেগমের সংসার ভেঙেছে। নিজের পয়সাওয়ালা স্বামীকে হাতের মুঠোয় রাখতে তিনি নিয়েছিলেন এই ঘৃণ্য পদক্ষেপ। কিন্তু একটু ভুলচুক হওয়ায় তার বিরূপ প্রতিক্রিয়া পড়ে কোকিলা বেগমের স্বামীর ওপর। প্রায় মরতে মরতে সেবার বেঁচে গিয়েছিলেন কোকিলা বেগমের স্বামী। পরবর্তীতে ব্যাপারটা জানাজানি হয়ে গেলে কোকিলা বেগমের শ্বশুরবাড়ির লোকেরা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, স্বামী দিয়ে দেয় তালাক। তবুও কয়লা ধুইলে ময়লা যায় না এই প্রবাদের সত্যতা অনুযায়ী কোকিলা বেগম এরপরেও শুধরায়নি। বিয়ের 2 বছরেই ডিভোর্সি তকমা পাওয়া এই মহিলা বাপের বাড়িতে নিজের স্থান পাকাপোক্ত করতে, সবাইকে নিজের হাতের মুঠোয় রাখতে ভাই, ভাবি, আপনজনদেরকেও কালো জাদুতে আচ্ছন্ন করে রেখেছেন। এখন বাড়ির সবাই তার পরামর্শ মতোই চলাফেরা করে। এমনকি তার ভাইয়েরাও। নিজ বাড়িতে তার আধিপত্য এমনই বেশি যে, ভাইবোনের ছেলেমেয়েদেরও তার কথাই ওঠবস করতে হয়। আর তার কথা শুনে শুনেই পাখি বেগমও চলেন। নির্বোধ এই মহিলাটির চোখে পৃথিবীতে সবচেয়ে বেশি বুদ্ধিমান আর বাস্তববাদী মহিলা হল তার ছোট বোন কোকিলা বেগম। তার কথা শুনে চললেই যা চায় সব পাওয়া যায়। ওর কথার অন্যথা হলেই হিতে বিপরীত হয়। তাই বোনের প্রতি এক অদ্ভুত অন্ধবিশ্বাস আছে পাখি বেগমের। কোকিলা বেগম ইয়াসিফের ব্যাপারেও তাকে বুঝিয়েছে, তোমার পোলার শ্বশুরবাড়ি বড়লোক। টাকা পয়সা বহুত আছে। খালি মাইয়াডাই কালো। এইডা তেমন সমস্যা না। একটা মাত্র পোলা তোমার, পরে হাতের মুঠোয় রাখার লাগিও যা চায় আপাতত তাই করো। নয়তো একমাত্র পোলাডারেও হারাইবা। কালো বউয়ের ব্যবস্থা আমি পরে কইরা দিমু। তুমি টেনশন কইরো না। তাই মস্তিষ্কবিহীন পাখি বেগম নিজের বোনের কথা মতোই ইয়াসিফের কালো বউকে তিনি মেনে নিয়েছেন, নয়তো তার বয়েই গেছিল এই মেয়েকে মেনে নিতে। রাতে ঘুমুতে যাওয়ার সময় তুষি অনেক ভেবেচিন্তে, ভয় ভয় ইয়াসিফকে ওর মা, খালার গোপন পরিকল্পনার কথা জানায়। মায়ের বিরুদ্ধে তুষির মুখে এসব কথা শুনে ইয়াসিফ প্রথমে বিশ্বাস করেনি। রেগে ঠাস করে চর মেরেছিল তুষিকে। তুষি অবশ্য প্রস্তুতই ছিল। চর খেয়ে কষ্ট পেলেও নিজেকে এটা বলে বুঝিয়েছে যে মায়ের বিরুদ্ধে কেউ হঠাৎ এসব কথা শুনলে স্বভাবতই রেগে যাবে।
আর ইয়াসিফ তো মাকে কত ভালোবাসে। তুষি তাই কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়ে। কিন্তু পরক্ষণে ইয়াসিফের একনাগাড়ে দীর্ঘশ্বাস ফেলার শব্দ শুনে হকচকিয়ে ওঠে বসে। কি হয়েছে? এমন করছিস কেন? ইয়াসিফ চোখ তুলে তাকাতেই তুষি ভড়কে যায়। তুই সত্য বলছিস? তুষি ঢুক গিলে বলে, আমি যা শুনেছি বলেছি, এখানে এক বিন্দুও মিথ্যে নেই। ইয়াসিফ অনেকক্ষণ পর আহত স্বরে বলে, আমার মাকে আমি চিনতে পারছি না। এটা আমার মা। এমন পাল্টে গেল কি করে? তুষি অসহায় স্বরে বলে, মায়ের মাথার ঠিক নেই, ভাইয়াকে মানতে পারছে না বলেই এমন করছে। আমরা পরে ভেবে একটা উপায় বের করব। এখন এসব ভাবিস না। প্লিজ শুয়ে পড়। ইয়াসিফ এগিয়ে গিয়ে ওর চর দেওয়া গালে হাত বুলাতে বুলাতে করুণ গলায় বলে, সরি তুষি। আমি রেগে গেছিলাম। তুষি আলতো হেসে ওর চুলে বিলি কেটে বলে, ইটস ওকে। প্লিজ ঘুমা। ইয়াসিফ চোখ দুটো বুজে নিজেকে সামলে বলে, হুম। ইয়াসিফ শুয়ে পড়লেও ওর চোখে ঘুম নেই। মাথা কাজ করছে না ওর। ভাবতো ওর মা পৃথিবীর সেরা মা। অভিমানী একজন নারী, যার মধ্যে বাস্তবের থেকে আবেগ কাজ বেশি। ছেলেমেয়েদের কিছু হলে এই নারীটি পাগলের মতো আচরণ করত। এসবকে অমাতৃস্নেহ ভাবত। সেজন্য সবসময় চেষ্টা করত মাকে দুঃখ কষ্ট না দেওয়ার, যতটুকু সম্ভব খুশি রাখার। মাটাকে বেশ সহজ সরল ভাবত, সেই সাথে ভালোবাসত। সেই সাথে মনে করত তাকলিফকে পছন্দ না করার একমাত্র কারণ করত হলো বড় চাচির মৃত্যু। এর জন্যই বুঝি মা অমন করে তাকলিফের সাথে। তাই মায়ের এমন বাড়াবাড়িটাকেও স্রেফ অযাচিত ধরে সহ্য করে এসেছে। ধৈর্য ধরেছে, অপেক্ষা করেছে, মনকে বুঝিয়েছে মা একদিন ঠিক সব মেনে নিবে। ঝুমুরকে তাকলিফ ভাইয়ার সাথে সুখী হতে দেখলে মা নিশ্চয়ই আর কোনো রাগক্ষোভ মনে পুষবে রাখবে না। মেনে নেবে বলেই বিশ্বাস ছিল ওর। যেমনটা মা ওর আর তুষির বিয়েটা মেনে নিয়েছে ছোট খালা, যাকে দুচোখ সহ্য করতে পারে না, তার সাথে মিলে মা কুপথে পা বাড়িয়েছে। মা যে এতটা পাল্টে গেছে, এতটা কুৎসিত মানসিকতা নিয়ে নিজেই নিজের মেয়ের সুখ নষ্ট করতে উঠে পড়ে লাগবে, এমনটা তো কশ্চিনকালেও ভাবেনি সে। তাহলে সমীকরণে ভুল ছিল ওর। তিনতলায় ছোট্ট সংসার, তিনজন থেকে মানুষ কমে দুজন হয়েছে। ঝুমুর যেটা কোনোদিনই চায়নি। ও তো চেয়েছিল সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে। কিন্তু নিজের মাই থাকতে দিচ্ছে না। প্রতিনিয়ত কথার আঘাতে তাকলিফকে, ওকে ভেঙেচুরে দিতে চাইছে। আর মায়ের সাথে একত্রে মিলে ছোট খালাও উঠে পড়ে লেগেছে ওদের দুজনকে আলাদা করতে। কোকিলাকে ঝুমুরের আজীবনেরই অপছন্দ। সবকিছুতে এই মহিলার মাতব্বরি, খোঁচা মারা কথাবার্তা সে নিতে পারে না, তবুও বড়দের সাথে মুখে মুখে তর্ক করতে পারে না বলে এতকাল যাবৎ কিছু বলার সাহস করেনি। তবে তুষির কাছ থেকে মাখালার নতুন পরিকল্পনার কথা শুনে ঝুমুর আর নিজেকে ঠিক রাখতে পারেনি। এত ঘৃণ্য ওর মা, এত খারাপ। ও খুব কেঁদেছে। সেই কান্না আবার বাবার ঘর থেকে তাকলিফ শুনেছে। আচমকা গুনগুনিয়ে কান্নার শব্দে ওর সদ্য কাঁচা ঘুমটা ভেঙেছে। ও উঠে গেল নিজের ঘরে। গিয়ে দেখল ফোন হাতে নিয়ে ঝুমুর বসে কাঁদছে। তাকলিফ দীর্ঘশ্বাস ফেলে কপাল চেপে ধরে ওকে বলল, কি হয়েছে? ঝুমুর ওর আগমন টের পেয়ে চুপ করে গেল। থতমত খেয়ে বলল, কিছু না। তাহলে কাঁদছিলি কেন? কষ্ট হচ্ছিল বলে। কেন? আমার কি কষ্ট হতে পারে না? এভাবে কাঁদবি না। আমার মাথা ধরেছে তোর জন্য। আচ্ছা কাঁদব না। কিছু রেঁধেছিস? খিদে পেয়েছে। ঝুমুর বোকার মতো তাকালো। মানুষটা নিজে থেকে খাবে বলছে। ও স্বস্তি পেলেও মিনমিন করে বলল, আপনি গিয়ে বসুন, আমি দিচ্ছি। দে। বলে তাকলিফ আলুথালু পায়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালুম। এদিকে ঝুমুর ভাবছে সে তো কিছুই রাঁধেনি, কি করবে। ও তাড়াতাড়ি গিয়ে ফ্রিজ চেক করল। কিন্তু ডিম ছাড়া তেমন কিছুই পেল না। ভাত রাঁধতে বেশ সময় লাগবে বলে তুষিকে ফোন করে বলল ভাত দিয়ে যেতে। তুষি অবশ্য আগেই বলে রেখেছিল। অগত্যা কল কেটে ঝুমুর ডিম ভাজতে গেল। কিন্তু তাড়াহুড়োয় লবণ দিতে ভুলে গেল। ততক্ষণে তাকলিফ এসে বসে পড়েছে ডাইনিংয়ে। ঝুমুর শুকনো মুখে অমলেটটা ওর সামনে রাখল। তাকলিফ এক পলক ওর দিকে তাকিয়ে খাবারে মন দিল। আর অমন বিষাদ অমলেট মুখে দিয়েই কেসে উঠল। ঝুমুর তাড়াহুড়ো করে পানি এগিয়ে দিয়ে ভয় ভয়ে বলল, কি হয়েছে? তাকলিফ বলল, কিছু না। ভাত রাঁধিনি। এক্ষুনি বসালে দেরি হয়ে যাবে।
তাই তুষি ভাবিকে বলেছি, নিয়ে আসবে এক্ষুনি। তাকলিফ অমলেটটা শেষ করে পানি খেয়ে বলল, না করে দেয়। আমার খাওয়া শেষ। ঝুমুর কিছু বলতে যাবে তার আগেই তাকলিফ আবারও বলল, তুই খেয়েছিস? হ্যাঁ। কখন, কবে? আপনি ওঠার আগে। সত্যি? ঝুমুর মাথা নাড়ালো, হুম। এরপর প্রসঙ্গ পাল্টাতে বলল, কিছু বাজার দরকার। তাকলিফ গম্ভীর গলায় বলল, কি কি লাগে বলিস, আমি সব আনার ব্যবস্থা করব। কিন্তু একটা কথা শোন, দোতলার কোনো কিছুই যাতে এখানে না আসে। আসবে না। তাকলিফ ঘুমুবে বলে এরপর বাবার ঘরে গিয়ে দরজা চাপিয়ে দিল। আটকালো না। নয়তো ভয় পেয়ে ঝুমুর হার্ট অ্যাটাক করে ফেলবে। ও যেতেই ঝুমুর দীর্ঘশ্বাস ফেলল। প্লেট গুছাতে যাবে তখনই বেল বাজল। তুষি খাবার নিয়ে এসেছে ভেবে ও দরজা খুলতে গেল, কিন্তু খুলে দেখল তুষির বদলে খাবার নিয়ে পাখি বেগম দাঁড়িয়ে আছে। ঝুমুরের মুখ গম্ভীর হল। প্রশ্নোক্ত চোখে তাকাতেই পাখি বেগম মুখটা কালো করে বললেন, কিছু নাকি রাধস নাই? বউয়ে কইল, এর লাগি নিয়ে আইসি। ঝুমুর জিজ্ঞেস করল, তোমাকে তো বলিনি। কেন এসেছো? নিয়ে যাও এসব। পাখি বেগম খ্যাকিয়ে উঠলেন, কেন আমি আনছি দেইখা কি হইছে? বিষ মিশাই আনছি ভাবছোস? ঝুমুরের রাগে ওর কপালের রগ ফুলে উঠল। ফর্সা মুখখানা লাল হয়ে গেল রাগে। কাঠ গলায় বলল, আনতেও পারো। পাখি বেগম মেয়ের গলার স্বর শুনে অবাক হলেন। চিরবিরিয়ে বললেন, থাপ্পড় দিয়া গাল লাল কইতা ফালামো শয়তান মাইয়া। রাস্তার পোলা ভালা কইরাই মাথাটা খাইছে তাইলে। ঝুমুর গলা চড়িয়ে বলল, উনি তোমার মতো না। বরং তুমি আমার মাথা খাচ্ছ। পাখি বেগম ঝাঝালো গলায় বললেন, এমনে কথা কইতেছোস আবার? তোর মা লাগি ভুইলা যাইস না। ঝুমুর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ভুলে গেলেই ভালো হতো। কিন্তু সেই সুযোগ নেই। তোমার মতো একজন মহিলা আমার মা ভাবতেই আমার গা গুলাচ্ছে। কেন, আমি কি করছি তোরে? তোর ভালা চাই তাই। ভালো চাও। ভালো চাইলে তুমি তোমার নোংরামো বন্ধ করো মা। আর তোমার বোনকেও এসব নোংরামো বন্ধ করতে বলো। আমি চুপ আছি তার মানে এই না যে তুমি আমার সংসার নষ্ট করবে, আমার স্বামীর ক্ষতি করবে। পাখি বেগম তাজ্জব বনে গেলেন, মানে? ঝুমুর এবার কঠোর গলায় বলল, তুমি অতি চতুর নারী। আমার মতো বোকার কথা বুঝতে পারছো না। ওকে ফাইন। আজ বাবা রাতে বাড়ি ফিরুক, আমি তার সামনে, বাড়ির সকলের সামনেই তোমাকে বুঝিয়ে বলবো। আশা করি সেসবের ব্যাখ্যা তুমি আর তোমার বোন সবার সামনে ভালোই দিতে পারবে। পাখি বেগম বুঝলেন না মেয়ে ঠিক কোন বিষয় নিয়ে কথা বলছেন। তিনি ধোঁয়াশা কাটানোর জন্য চিৎকার করে বললেন, কি এর ব্যাখ্যা? কি করছি আমি? আমার বোন রাতেই জানতে পারবে। পাখি বেগম মেয়ের বাহু চেপে ধরলেন। কটমট করে জানতে চাইলেন, এখনই কি অপরাধ করছি তা জানবার অধিকার আমারও আছে। মায়ের ছোঁয়া ঝুমুরের অসহ্য লাগল। ও মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এরপর কঠোর গলায় বলল, অপরাধ তো করেই চলেছ, ভবিষ্যতেও করবে। তোমার মতো বিষাক্ত নারীরা নিজের স্বামী, সন্তান বোঝে না। তারা শুধু নিজেদের স্বার্থই বোঝে। আমার তো ভাবতে ঘৃণা হয় তোমার গর্ভে আমি কেন হলাম। কেন তোমার মেয়ে হলাম। একটা মানুষকে অপছন্দ করো বলে তাকে সব দিক দিয়ে শেষ করে দিতে বোনের সাথে মিলে ঘৃণ্য ষড়যন্ত্র করো। এর হিসাব তুমি দিও মা। আমার কাছে না, বাবা আর ভাইয়ার কাছে। পাখি বেগমের হাত থেকে খাবারের থালাগুলো পড়ে গেল। ঝুমুর কিভাবে জানলো এসব কথা? মাকে ভূত দেখার মতো চমকে উঠতে দেখে ঝুমুর এবার পুরোপুরি নিশ্চিত হলো ব্যাপারটায়। ইচ্ছে করল না মায়ের চেহারা দেখতে, ও ঠাস করে পাখি বেগমের মুখের ওপর দরজা বন্ধ করে দিল। ও ঠিক করলো, এবার আর চুপ থাকবে না। বাবা আর ভাইয়ার কাছে সব বলে দেবে। এমনকি দাদির বলা কথাগুলো। চলবে। গল্প, অপ্রিয় রঙ্গনা। লেখনীতে ইশরাত জাহান ফারিয়া। চতুর্থ